সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভোটের সমীকরণের আজকের পর্বে। আপনারা জানেন আগামীকালই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ রাত পোহালেই ভোটের দিন। তো এই শেষ মুহূর্তে সারা দেশে নানা রকম ঘটনা ঘটছে আগামীকালের ভোট গ্রহণ কেন্দ্রকে কেন্দ্র করে। এই বিষয়ে আমরা আজকে আপনাদের সাথে সর্বশেষ ঘটনা প্রবাহ আপনাদেরকে জানাবো এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। তা আজকে আমাদের সাথে স্টুডিওতে ভোটের সমীকরণের কথাবার্তা বলার জন্য আছেন ডক্টর আসলাম হোসেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন সুজন মাহমুদ, বাংলা ভিশন ডিজিটালের চিফ রিপোর্টার। এছাড়া আমার সঙ্গে যুক্ত আছেন আমাদের বিভিন্ন বাংলা ভিশনের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের স্টাফ রিপোর্টার, প্রতিনিধি এবং ব্যুরো চিফগণ। আমরা যেমন বরিশাল থেকে শাহিন হাসান, তারপরে যুক্ত আছেন রফিকুল ইসলাম ফেনী থেকে, হারুন আনসারি আছেন ফরিদপুর থেকে, সোনিয়া হাবিব লাবণী মুন্সিগঞ্জ থেকে এবং অমিত রায় যুক্ত আছেন ময়মনসিংহ থেকে। এছাড়া আরো প্রতিনিধিরা আমাদের সাথে সারা দেশ থেকে যুক্ত হবেন। তা আমরা ডক্টর আসলাম হোসেনের মাধ্যমে আলোচনার সূত্রপাত করতে চাচ্ছি। ডক্টর আসলাম হোসেন, আমরা আজ এবং গতকালের একটা আলোচিত বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় পদত্যাগ করেছেন। তো ওনার এই হঠাৎ নির্বাচনের এক দুদিন আগে পদত্যাগের কারণ কি বলে ভেতরের খবরটা যদি যতটুকু শেয়ার করা যায় বলুন। ধন্যবাদ বাংলা ভিশনকে, ধন্যবাদ সম্মানিত আমাদের সঞ্চালক এবং আমার আরেকজন আলোচক যিনি আসেন এবং যারা কানেক্টেড এবং যারা অনুষ্ঠান দেখতেছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা আসলে আমার পক্ষে উত্তর দেওয়াটা একটু বিব্রতকর এই কারণেই যে উনি আমাদের সম্মানিত উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সম্মানিত একজন মানুষ। কাজেই উনি কেন পদত্যাগ করছেন আসলে এটা একান্ত ওনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমরা যেটুকু গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে যে জায়গাগুলো থেকে যেটুকু আমরা দেখেছি যে উনি যেটা বলতে চেয়েছেন যে উনি একটা বিশেষ পরিস্থিতির সময় উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। কাজে ওনার দৃষ্টিভঙ্গি থেকে সেই জায়গা থেকে উনি উত্তরণের চেষ্টা করেছেন। কাজেই পরবর্তীতে আবার যদি নির্বাচিত সরকার আসলে উনি যদি চলে যেতে চান, মানে ওনাকে যদি যাওয়ার জন্য উনি সব প্রস্তুত আছে। বেসিক্যালি এরকমই যে উনি পদত্যাগ করেছেন এরকম খুব একেবারে এইভাবে ঠিক ডিক্লেয়ার করে নাই। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা ব্যাখ্যাও দেওয়া হয়েছে যে উনি পদত্যাগ করেন নাই, বাট পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন এবং নির্বাচিত সরকার আসলে যখন যদি নেক্সট যিনি ভাইস চ্যান্সেলর হিসাবে যদি সরকার ওনাকে রাখতেই চায় অথবা নতুন কাউকে দিতে চায় যাতে উনি খুব সহজেই এখান থেকে চলে যেতে পারে। এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলতে পারি, কারণ উনি আমাদের সম্মানিত উপাচার্য। এটা আসলে ওনার ব্যক্তিগত জায়গা থেকে আসলে আমার খুব বেশি এর বাইরে বলার সুযোগ নেই আর কি। আচ্ছা সুজন মাহমুদ, এই বিষয়টা খোঁজ খবর আপনি রাখছেন একজন সাংবাদিক হিসেবে, আপনার কাছে কি তথ্য আছে উনি কেন এই পদ ছেড়ে দিচ্ছেন? ইচ্ছা পোষণের কথা আমরা শুনছি, এখন পর্যন্ত হয়তো বা তাদের কৌশলগত কারণে ডিক্লারেশনটা দিচ্ছে না। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উনি বিষয়টা সামনে নিয়ে এসছেন। এবং এখানে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে বাংলাদেশের যে আন্দোলনগুলো, সে আন্দোলন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং শুরু থেকেই বলা চলে যে তাকে নিয়ে নানা ধরনের অভিযোগ আছে। বিশেষ করে একটি রাজনৈতিক দলের, আরো যদি স্পষ্ট করে বলতে চাই তাহলে সরাসরি জামাতের রাজনৈতিক দলের সাথে তার সরাসরি কানেক্টেড, এই ইস্যুটা শুরু থেকে ছিল। এবং তারপরে ডাকসু নির্বাচনের সহায়তা বেশি মাত্রা। এবং এখানে আমরা যখন রিপোর্ট করতে গেছি সে সময় আপনি নিউজ 24 একটা রিপোর্ট দেখেছেন নীলক্ষেতে ব্যালট ছাপানোর জন্য, এটা নিয়ে তদন্ত প্রতিবেদন হয়েছে, সেগুলো কিন্তু খুব বেশি আর সামনে আসেনি। তারপরে আমরাও যখন অনুসন্ধানে গেছি তখনই আমরা দেখেছি যে আসলে সেক্ষেত্রে আমরা ভিতর থেকে যখন কাজ করতে গেছি তখন মনে হলো যে না, এক্ষেত্রে তার কিছু খুব ভালোভাবে সহায়তার ইঙ্গিত এখানে পাওয়া গেছে। আর কিছু জিনিস, অনেক কিছুই থাকে, তথ্য উপাত্ত, তথ্য প্রমাণ সামনে কমই আসে। তারপর আমাদের কাছে যেসব তথ্য এসেছিল, যেমন ব্যালট ছাপানোর জন্য যে কোম্পানিকে কাজ দিয়েছে আনজা কর্পোরেশন, সে আনজা কর্পোরেশনের নামে যতটুকু ব্যালট ছাপানোর কথা, পরে যে নীলক্ষেতে ব্যালট ছাপাইছে সেটা এমআরএম নামে একটা কোম্পানি ব্যালট ছাপাইছে, সেই কোম্পানির নাম কিন্তু কোথাও উল্লেখ নাই।
এবং পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে আনজা আচ্ছা, কর্পোরেশন এই বিষয়টা আমরা ডিটেইলে না গিয়ে আমরা বলি যে উনি কি মনে করছেন যে পরবর্তী যে নির্বাচিত সরকার তাকে এই পদে রাখবে না, এই ধরনের কোনো এই ধরনের আশঙ্কা করছেন, বিশেষ করে এখানকার সাধারণ শিক্ষার্থীদের একটা চাপও অনুভব করছেন হয়তোবা, এই কারণে নিজের জায়গাটা সেভ করার জন্য উনি এই ঘোষণাটা দিলেন। আমরা একটু আমাদের প্রতিনিধিদের সাথে কথা বলছি। সোনিয়া হাবিব লাবণী আসছেন মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত, ঢাকার একদম পাশের জেলা মুন্সিগঞ্জ। ওখানে আজকে কি ধরনের ঘটনা ঘটছে, আজকের যে ভোট, আগামীকালের ভোটকে কেন্দ্র করে কি পরিস্থিতি বিরাজ করছে মুন্সিগঞ্জ? আপনি আনমিউট করেন, আপনার অডিওটা আনমিউট করে কথা বলেন। জি, ধন্যবাদ আপনাকে। তো মুন্সিগঞ্জের 3টি আসন আপনারা জানেন, নির্বাচনী আসন। তো 3টি আসনই আসলে অনেকটা, যদি ভোটারের কথা বলি, তারা উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, এবং প্রশাসন কঠোর নিরাপত্তা এবং কঠোর অবস্থানই রয়েছে। বিশেষ করে আমরা জানি যে এখানে টাকার একটা ছড়াছড়ির একটা প্রভাকাণ্ড বা অনেক জায়গায় আমরা এটা শুনেছি যে ওইখানে টাকা বা এখানে টাকার কথা, কিন্তু টাকার বিষয়গুলো আসলে প্রকাশ্য এখনো এখানে আসেনি। তবে আইন শৃঙ্খলা বাহিনী, যেটা যৌথ বাহিনী, তারা আছেন, তারা টহলরত অবস্থায় আছেন, এবং প্রার্থীদেরও মধ্যে আসলে অনেকটা তারা যেটা বলছে যে আসলে কালকে তারা চাচ্ছে উভয় যারা প্রার্থী আছে বিভিন্ন প্রত্যেকে কিন্তু চাচ্ছে যে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি ভোট যাতে তারা নির্বিঘ্নে দিতে পারে এটা রয়েছে। আর প্রার্থীরা যেটি বলছে যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের একটু শঙ্কা প্রকাশ করছে। আপনাদেরকে একটু বলতে চাই, যেটা হচ্ছে 3 থেকে 4 দিন আগে একটি ঘটনা ঘটেছিল আমাদের সদরে মুন্সিগঞ্জ 3 আসনে, একটি মোল্লাকান্দি নামক একটি চরাঞ্চলে। তো সেখানে আমরা দেখেছি প্রকাশ্য অস্ত্র নিয়ে আসলে গুলি ছোড়াছড়ি, ওইটা অনেকটা একটা ওই আতঙ্কটা এখন ভোটারদের মধ্যে আছে যে আসলে নির্বাচনের দিন ঝুঁকিপূর্ণ যে ভোট কেন্দ্রগুলো আছে সেখানে অবস্থান কি হবে। এবং ওই ঘটনার পরে আমরা দেখেছি কোনো মামলা বা কোনো অস্ত্র উদ্ধারও কিন্তু এখানে হয়নি। আর আচ্ছা, আজকে কোনো বড় ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জে? আজকে আপনি 3 দিন আগের ঘটনা বলছেন। না, আজকে তেমন ঘটনা ঘটেনি, এখনো স্বাভাবিক অবস্থায় আছে। তবে প্রার্থীদের বিভিন্ন অভিযোগ রয়েছে যে তাদের হুমকি দুমকি প্রদর্শন এবং এক প্রার্থী আরেক প্রার্থীর সমর্থকদের অনেকটা অভিযোগই করছে যে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া বড় কোনো ধরনের আসলে ঘটনা এখানে। জি, ধন্যবাদ, আপনি লাইনে থাকেন। আমরা এবার একটু যেতে চাচ্ছি ময়মনসিংহে। সেখানে আছেন আমাদের সহকর্মী অমিত রায়কে কি পাচ্ছি? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি আপনার ময়মনসিংহে আজকে কি ধরনের ঘটনা ঘটেছে? বড় কোনো ঘটনা কি ঘটেছে নাকি পরিস্থিতি স্বাভাবিক আছে? ধন্যবাদ নাবিদ ভাই। আপনি জানেন যে ময়মনসিংহের 11টি সংসদীয় আসন, আমরা এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি বা টাকা ছড়াছড়ি এরকম খবর কিন্তু আমাদের কাছে নেই। আমরা যেটি দেখেছি যে গতকাল থেকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ভোটের যে সামগ্রী রয়েছে, ব্যালট বক্স, কালি বা অন্যান্য যে সামগ্রী রয়েছে, সেটি গতকালকে বিভিন্ন সংসদীয় আসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে বেলা 12টা থেকে দুপুর থেকে কিন্তু যে 4 সদর আসনটি রয়েছে, সেই আসনের জন্য আমাদের এই নগরীতে প্রায় 179টি কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবে সেটি পাঠানো হয়েছে। প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার যারা আছেন এবং আইন শৃঙ্খলা রক্ষা নিয়োজিত যারা আছে, সবাই কিন্তু নিরাপত্তা করে কাজে করে সব সরঞ্জাম নিয়ে যাচ্ছে। তো এমনি 11টি আসনের মধ্যে আসলে ঝুঁকিপূর্ণ আসন রয়েছে 583টি আসন। আমাদের এই 11টি আসনের মধ্যে 583টি কেন্দ্র বোধহয় বলতে চাচ্ছে না, আমাদের 1365, অর্থাৎ 1365টি কেন্দ্র, তার মধ্যে 583টি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ এই 11টি আসন মিলে। আর আমরা ময়মনসিংহ 4 যে সদর আসনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসনটি রয়েছে, এই আসনটিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা 30টি রয়েছে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার সাথে আমি যদি কথা বলে জেনেছি, আপনাদের
কথা বলেছি, ওনারা যেটি জানিয়েছে যে নিরাপত্তা বলে চাদরের বলে ঢাকা থাকবে কালকে, এবং আজকের থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্নভাবে টহল দিচ্ছেন। তার মানে বড় কোনো ঘটনা আপনার জেলায় বা বিভাগে ঘটে না এখন পর্যন্ত? জি, আমাদের জেলায় বা বিভাগে এখন পর্যন্ত বড় কোনো ঘটনা আমরা পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণ। বিভাগের মধ্যে নেত্রকোনা একটু ঝামেলা হয়েছে, তো এই নেত্রকোনা হয়েছে, কিন্তু বাকি অন্য যে দুটি জেলা রয়েছে এগুলো মোটামুটি এখন পর্যন্ত এরকম কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা। আচ্ছা, নেত্রকোনায় কি ধরনের ঘটনা ঘটেছে যদি একটু ছোট করে বলেন? দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে একটু হাত মারামারি হয়েছে, এবং 7জন আহত হয়েছে, যারা হসপিটালে ভর্তি হয়েছে। আচ্ছা, এরপরে আমরা ঠাকুরগাঁ যেতে চাই, তার আগে একটু ডক্টর আসলাম হোসেনের কাছে যেতে চাই। ঠাকুরগাঁ কেন্দ্র করে যে আজকে একটা ঘটনা ঘটেছে, দিনের সবচেয়ে আলোচিত ঘটনা। প্রায় 55 লাখ টাকা নিয়ে জামাতের জেলা আমির, ঠাকুরগাঁ জেলা আমির গ্রেপ্তার হয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে। এবং উনি একজন শিক্ষক মানুষ, ওনার কাছে এত টাকা কোত্থেকে আসলো, এটা স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন। যদি উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে উনি ওনার গার্মেন্টস ব্যবসার টাকা, আসলে কি কি হতে পারে বলে আপনি মনে করছেন? আপনার কাছে তো সুনির্দিষ্ট তথ্য থাকার কথা না? ধন্যবাদ। আসলে এটা একটা তো মানে তদন্ত করে বলের ব্যাপার আর কি। বাট তারপরে যেটা আমরা দেখতেছি যে আর রাত পোহালে নির্বাচন, এবং নির্বাচনের যে একটা আমরা যদি পূর্বের দিনগুলো দেখি, এখন পর্যন্ত যে দুইটা মানে বিএনপি এবং 11 দলীয় জোট, তারা যে প্রচারণাগুলো করছে, চমৎকার একটা মানে পরিবেশ ছিল। মানুষ সবাই দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, সেই জায়গা থেকে তারা আসলে ভোটের জন্য উদ্গ্রীব হয়ে আছে। এবং যদি গতকালকের আপনি দেখেন বাংলাদেশের যে চিত্র, মানুষের বাড়ি যাওয়ার যে এটা ঈদের মতো একেবারে সবাই উৎসবের মতো করে বাড়ি যাচ্ছে, মিছিল করতে করতে বাড়ি যাচ্ছে বিভিন্নভাবে। তার মানে তারা তাদের যে ভোটের যে অধিকার, সেই অধিকারটা তারা বেসিক্যালি প্রয়োগ করতে চায়। তো কাজেই এরকম একটা মানে আবহাওয়ার মধ্যে, এরকম একটা পরিস্থিতির মধ্যে এই ঘটনাটা খুবই অনাকাঙ্ক্ষিত, এবং এটা কখনোই ভালো বার্তা দেয় না ভোটের জন্য, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর যেটা হইতেছে, যে আমরা যদি পলিটিক্যাল একটা জায়গা থেকে চিন্তা করি, যে যে দলের উনি আমির, সেই দলের যে জোট, সেখানে বিভিন্ন সময় এই অর্থনৈতিক বিষয়গুলা কিন্তু চলে আসছে। আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি নিজেই মানে ওই আসনের প্রার্থী, এবং ইভেন উনি যখন মানে প্রধান নির্বাচন কমিশনের কাছে উনি একটা মানে তারা দেখা করে বলেছিলেন যে তারা বিকাশ নম্বর চাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে এটা নম্বর চাচ্ছে, টাকা দেওয়ার কথা বলছে। আবার কিছু আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন যে কোনো একজন ব্যক্তি মানে আপনার র্যাকেট কেনার জন্য টাকা দিচ্ছেন, কোনো একজন রিক্সাওয়ালাকে, এরকম। কাজে এই সমস্ত বিষয়গুলোর সাথে যদি আমরা একটু কোরিলেট করতে চাই, ডেফিনেটলি এটা তো কিছু আপনার অর্থ তো বহন করেই। আর উনি যেটুকু আমরা গণমাধ্যমে দেখছি, বিভিন্ন জায়গাতে দেখলাম যে উনি একজন কলেজের শিক্ষক বা স্কুলের মানে কলেজের শিক্ষক। কাজেই ঠিক ভোটের আগের দিনে ওনার এমন কি মানে যেটা এতগুলো টাকা একসাথে নিয়ে যাওয়াটা, কারণ আপনি জানেন যে এখন সরকারিভাবে আপনার বলা হয়েছে যে বিকাশে এত টাকার বেশি দেওয়া যাবে না, অনলাইন ভিত্তিক ট্রান্সফারগুলো বন্ধ। কাজেই এটার পিছনে অবশ্যই কোনো কারণ থাকতে পারে, যেটা আমি ব্যক্তিগতভাবে ঠিক বলতে পারবো না, বাট এটুকু বলতে পারি যে তদন্ত করে এটা প্রকাশ করা উচিত। এবং আমি পার্সোনালি যেটা মনে করি যে এই মুহূর্তে এটা ইমিডিয়েটলি এটার অ্যাকশন নেওয়া উচিত, কারণ এটা একটা বার্তা যাওয়া উচিত যে, কারণ এই জাতীয় কাজগুলোকে, এবং আপনারা জানেন এর মধ্যে আপনার জামাত ইসলাম তারা একটা সংবাদ সম্মেলন করছে, করে এটা বলছে এটা প্রোপাগান্ডা বা এরকম অন্যভাবে বোঝানোর চেষ্টা করেছে। এটা আমাদের চিরাচরিত একটা রাজনৈতিক কালচারের একটা এই জন্য আমার কাছে মনে হয় এগুলার একেবারেই আপনার ইমিডিয়েট মানে নির্বাচন কমিশন, প্রশাসন, যারা সুন্দরভাবে একটা নির্বাচন পরিচালনা করতে চায়, তাদের স্বার্থেই, এবং তারা যে একেবারে নিরপেক্ষভাবে একটা নির্বাচন পরিচালনা করতে চায়, জাতির কাছে সুন্দর একটা নির্বাচন উপহার দিতে চায়, কাজে এটাও তাদের কাছে কিন্তু একটা যদি মানে ইমিডিয়েট একটা তারা অ্যাকশন যদি জাতিকে দেখাতে পারে, আমি মনে করি সেটা তাদের প্রতি সবার শ্রদ্ধা আরও বেড়ে যাবে এবং নির্বাচনটা আরও সুন্দর দিকে যাবে, এই প্রত্যাশা সবার কিন্তু বাড়বে। কাজে আমি মনে করি এটা নির্বাচন কমিশন সহ সমস্ত প্রশাসনেরই এখানে এটাকে ব্যাপারটাকে ইমিডিয়েটলি দেখা উচিত। এটার পিছনের কারণটা কি? ডক্টর আসলাম হোসেন, ধন্যবাদ। আমরা এবার একটু ঠাকুরগাঁয়ে যুক্ত হতে চাচ্ছি। ঠাকুরগাঁ থেকে যুক্ত আছেন আমাদের সাথে আমাদের সহকর্মী খোদা বক্স ডাব্লিউ। আচ্ছা, কি ঘটনা ঘটেছিল আপনার এলাকায়? আজকের দিনের সবচেয়ে বড় ঘটনাটা ঘটেছে, জামাতের জেলা আমির প্রায় 55 লাখ টাকা সহ গ্রেপ্তার হয়েছেন। কেন? এই টাকার উৎস কি কারণে হতে পারে? আপনাদের কাছে কি তথ্য আছে? সংবাদ মাধ্যমে আমরা এই খবরটা তো 1-1.5টার দিক মানে ভাইরাল হলো আর কি। তো প্রথমে তো স্বাভাবিকভাবে সবার মধ্যে, সবার জনমনে এক ধরনের প্রশ্ন যে জামাতের আমির ঠাকুরগাঁয়ের 50 লক্ষাধিক
টাকা নিয়ে গ্রেপ্তার হয়েছেন সৈয়দপুর জন্মদিনে। তো এই বিষয়টা এই শহরের মধ্যে ছড়াছড়ি হওয়ার পরপরই জামাত 3টার দিকে একটা সংবাদ সম্মেলন করেছে নাকি জামাতের প্রার্থী। সেই সংবাদ সম্মেলনে আমরা গিয়েছিলাম। আমি অবশ্য সংবাদ সম্মেলনের খবরটা স্যাটেলাইটে আপনার ওখানেও পাঠিয়েছি। জি। যাই হোক, সেই সংবাদ সম্মেলনে ওনারা যেটা বললেন এটা হচ্ছে যে এটা ওনার একান্ত ব্যক্তিগত টাকা। উনি একজন শিক্ষক, পাশাপাশি উনি গার্মেন্টস এর ব্যবসা করেন। এই ব্যক্তিগত টাকা লেনদেন ওনার এই মুহূর্তে উনি ঢাকা গেছেন এই কারণেই। এটার অনেক সাংবাদিক প্রশ্ন করেছিল যে এই মুহূর্তে কেন, এটি বিষয়ে আমরা কিছু বলতে পারবো না, তবে এটা ওনার ব্যক্তিগত টাকা, এটা উনি ব্যক্তিগতভাবে লেনদেনের ব্যাপারে লেনদেন করতে পারে। তো এর পাশাপাশি জনমধ্যে প্রশ্ন স্বাভাবিক যে এই মুহূর্তে এই টাকার আনা নেওয়া কেন, এই প্রশ্নটা স্বাভাবিক যেহেতু উনি জামাতের আমির ঠাকুরগাঁয়ের। তো এই প্রশ্নটা আছে জনমনে। হ্যাঁ, তো এই প্রশ্নটা থাকার কারণে হয়তোবা ওনার ভোটারের সংখ্যা কমবে কি কমবে না এই প্রশ্ন আমরা ইয়েকে করেছিলাম, ওই জামাতের প্রার্থী দিলওয়ারকে করেছিলাম। তো সেখানে উনি বলেছেন যে না, এটার সঙ্গে তো ভোটারের ভোট দেওয়ার সম্পর্ক নাই আমাদের কাছে। আপনার কাছে খোদাবাজ ডাবলু, আপনার কাছে জানতে চাচ্ছি, যিনি টাকা জি। সহ গ্রেপ্তার হলেন জামাতের জেলা আমির, উনি আমরা জানি ওনার পেশা হলো শিক্ষক, বাট উনি যে ব্যবসার কথা ব্যবসায়ী পরিচয় দিচ্ছেন, ওনার কি ধরনের ব্যবসা আছে, আপনার কাছে কি তথ্য আছে? মানে উনি কি এত অনেক টাকার মালিক কিনা? হ্যাঁ ভাই, আমি যাচ্ছিলাম আর কি ওনার ঠাকুরগাঁয়ের বাসায় নাকি গার্মেন্টস এর মেশিন টেশিন আছে, এগুলো দেখার জন্য আমি যাচ্ছিলাম এবং ফুটেজ নেওয়ার জন্য যাচ্ছিলাম। যেতে যেতে চ্যানেল 1-এর মানিক ভাইয়ের সঙ্গে, মানিক সাংবাদিকের সঙ্গে আমার দেখা হলো। তো উনি বললেন যে না, এখানে আছে মেশিন কিছু আছে যেটা এরকম টাকা লেনদেনের মতো মেশিন নয়, সেখানে সেরকম ব্যবসা নয়। এই কথাটা উনি জানালেন। জানানোর পর আমি ঘুরে চলে আসলাম, আমি আর ফুটেজ দিতে গেলাম না। আমি স্বাভাবিকভাবে বুঝতে পারলাম যে এটা স্বাভাবিক নয়, এই লেনদেন বা টাকা নিয়ে আসার ব্যাপারটা স্বাভাবিক নয়। আর ওনার কি পাশাপাশি ঢাকা কেন্দ্রিক বা এটা- অন্য কোথাও কোনো ব্যবসা আছে? ঠাকুরগাঁ ছাড়া অন্য কোথাও ওনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে? সেই বিষয়ে ওনারা কোনো দেলোয়ার হোসেন সেই বিষয়ে কোনো কিছু বলেননি, না মানে শুধু বললেন ব্যবসা। উনি যিনি, আপনি এবং তো তার ওইখানকার ব্যবসা। স্থানীয় মানুষ, উনিও শিক্ষক, আপনিও একজন শিক্ষক পেশায় মূলত, আমরা জানি। তো আপনার তো জানা থাকার কথা যে আপনার একজন সহকর্মীও বটে, সে মানে একই পেশার মানুষ, সেই হিসাবে সহকর্মী। তো উনি যদি বড় ব্যবসায়ী হন, তো আপনি তো একজন সাংবাদিক, ওখানে দীর্ঘদিন সাংবাদিকতার সাথে আছে, আপনার তো জানার কথা। না, এই ধরনের বড় ব্যবসার কথা আমার জানা নেই। জামাতের আমির এই ধরনের কথা বলছিলেন, পাশাপাশি উনি বলছিলেন যে এটা তো এক ধরনের প্রোপাগান্ডা। উনি বলছেন যে না, উনি তো ভোটের কোনো ভোটারকে টাকা দেওয়ার সময় আটক হননি, ওনার ব্যক্তিগতভাবে উনি টাকা লেনদেনের ক্ষেত্রে আটক হয়েছেন। আর পাশাপাশি উনি কিন্তু একটা অভিযোগ করছিলেন যে গতকালকে ফেসবুকে আমিও নিউজটা দেখেছিলাম যে আমাদের ফয়সাল ভাই, মানে আলবিসের ছোট ভাইয়ের একটা ব্যাংক লোন 22 কোটি টাকা, সেটা নাকি রেয়াত করে নিয়েছেন। এটা উনি ওখানে বলছিলেন সংবাদ সম্মেলনে, যে এই ধরনের ঘটনা তো আমরা জানি এবং কালকে এটা ফলো করে প্রকাশ হয়েছে। হ্যাঁ, পাশাপাশি উনি পোস্টার ছেঁড়া, জামাতের পোস্টার ছেঁড়া, যেখানে সেখানে জামাতের পোস্টার ছেঁড়া, এই ধরনের অভিযোগ করছিলেন। এবং এই বিষয়ে আমরা এটা ভিডিও ফুটেজ আসছে অনেক, জামাতের পোস্টার ছেঁড়া হচ্ছে, কে বা কারা ছেড়ছে, এটা ভিডিও ফুটেজ আসছে। কিন্তু পাশাপাশি উনি টাকা লেনদেনের কথা বলছিলেন, বিএনপির পক্ষ থেকে যে টাকা লেনদেনের কথা হচ্ছে, কিন্তু এই কথাটার কোনো ভিত্তি আমরা পাই নাই। এটি উনি মুখে বলছিলেন। খোদাবাজ ডাকলো, আপনি লাইনে থাকেন, আমরা একটু সুজন মাহমুদের কাছে যাই, তারপর আপনার কাছে আবার ফিরব। সুজন মাহমুদের কাছে কি তথ্য? আমার কাছে যে তথ্যটা এসছে, আমি সবার আগে একটা ভিডিও হাতে পেলাম। ভিডিওটা দেখলাম, ওনার বাসা হচ্ছে ঠাকুরগাঁ শহরের হাজিপাড়া, একতলা 3 শেড একটি বাসা আছে ওনার, একতলা 3 শেড। এখানে একটা রুম আছে, এই যে তার ফুটেজ, এই রুমে 3টা সেলাই মেশিন আছে, 3টা সেলাই মেশিন। আমার কাছে ভিডিওটাও আছে, আমি এই ভিডিওটা একটু দেখাইতে চাই আপনাকে। এখানে এখানে এখানে
হ্যাঁ হ্যাঁ, বলতে থাকেন আপনি। এই হচ্ছে ওনার গার্মেন্টস। হুম। বাসার জি, বাসার গার্মেন্টস হচ্ছে এটা 3টা সেলাই মেশিন। বাসার জি, জি। বাসার নিচতলায় 3টা সেলাই, মানে একটা রুমে 3টা সেলাই মেশিন। হুম। তো এখানে জি, জি। সর্বোচ্চ 20 থেকে 30,000 টাকার লেনদেন অথবা বেচা বিক্রি হওয়ার কথা এ ধরনের প্রতিষ্ঠানে। জি, 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 তা উনি জি। যেই 55 লাখের মতো টাকা। না, উনি প্রথমে বলছেন 40 লাখ টাকার মতো থাকতে পারে প্রথম ধরা পড়ার পরে, হুম। যখন জিজ্ঞাসাবাদ করবে। তারপরে স্থানীয় পুলিশ প্রশাসন ওনাকে যখন আরেকটু জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে আটক করলেন, তখন বললেন যে 1/2 কোটি টাকা। এবং সর্বশেষ পুলিশের বরাত দিয়ে এখন কিন্তু তার কাছে টাকা পাওয়া গেছে 74 লাখ টাকা। 74 লাখ। 74 লাখ টাকা জি। পাওয়া গেছে। হুম। এই ভদ্রলোক জেলা জামাতের আমির, তার সাথে এই সময় ছিলেন জেলা জামাতের আরেকজন নেতা আব্দুল মান্নান। জি, উনি ছিলেন হচ্ছে জেলা জামাতের দপ্তর সম্পাদক। জি। আহ, এই দুজন মিলে ছিলেন। যখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় তখন উনি অসুস্থ হয়ে গেছেন। জি। এখন তার ট্রিটমেন্ট হয়তো বা চলছে। তা রংপুর মেডিকেল কলেজ। ওনার প্রফেশন হচ্ছে উনি একজন শিক্ষক। শিক্ষকটা জি, জি, কোথাকার? জি। সালন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক। হুম। এখানে জি, জি, জি। শিক্ষকতা করেন। আর বাসা হচ্ছে রংপুরের পীরগঞ্জে। হুম। তো উনি জি। এখানে নিজের একটা বাড়ি করেছেন, এই কারণে হাজীপাড়া ঠাকুরগাঁয়ে উনি এখানে থাকেন। তা এই মুহূর্তে তার যে ব্যবসা প্রতিষ্ঠান, আমরা ওখানে স্থানীয়, আমাদের ডাবলু ভাই তো আছেন, এছাড়া আমার মতো করে স্থানীয় সূত্র। সূত্র অনেকের সাথে কথা বলেছি, সাংবাদিকদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে কোনো মতেই আহ নির্বাচনের সময় তো অবশ্যই না, অন্য সময়ও 50 লাখ টাকা 20 লাখ টাকা নিয়ে এসে আপনি ব্যবসা বলেন করার মতো 74 লাখ টাকা। এখানে, মানে তাদের কথা এটা যে 50 লাখ 20 লাখ টাকার ব্যবসা প্রতিষ্ঠান তার নাই। তারপরে তারা আমাদেরকে ভিডিও পাঠালেন তার ব্যবসা প্রতিষ্ঠানের। এটা কিন্তু নিজ বাসার একটি কক্ষ আর কি। হুম। তা সুতরাং এটা তো নিশ্চিত বোঝাই যাচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে যখন টাকাগুলো গোনা হলো তখন দেখা গেল 40 লাখও না 50 লাখও না, এটা 74 লাখ টাকা। সুতরাং অনেক টাকাই এখানে আছে। এবং জেলা জামাতের 2 জন এখানে নেতা সেই টাকা কেটে করছিলেন, আমির এবং দপ্তর আমির এবং দপ্তর সম্পাদক। আপনি জানেন যে দপ্তরের দায়িত্ব কিন্তু অনেক বিশাল থাকে। হুম। শুধু নীলফামারীতে যে আটক হয়েছে তা না, আপনি আমরা যখন বসছি এখানে হুম। ঠিক এই সময় আরেক জায়গায় আমরা দেখলাম যে কুমিল্লার মুরাদনগরের ধামঘর ইউনিয়নের জামাতের আমির হাবিবুর রহমান হেলালি, তিনিও 2 লাখ টাকা সহ আটক হয়েছেন। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট ওখানকার যে নির্বাচনকালীন যে ম্যাজিস্ট্রেট দায়িত্বে আছেন সে আটক করেছেন। হুম। তো এটা কিন্তু আমরা দেখছি যে এটা বেলা 11টায় আটক হলেন বেলাল উদ্দিন সাহেব 74 লাখ টাকা সহ। তারপর দিন বেলা যত গড়াচ্ছে তখন তত কিন্তু এই ধরনের ইয়েগুলো আমরা দীর্ঘদিন ধরে কয়েকদিন ধরে কিন্তু দেখছি যে সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন জনকে টাকা দিচ্ছে। এই ভিডিওগুলো কিন্তু আমরা দেখছি। সকালবেলা আমরা সিরাজগঞ্জের আরেকটা ভিডিও আমরা গণমাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে, দেখেছেন? ওখানে গ্রামে গিয়ে তাদের সাথে দেখা করছে এবং টাকা দিচ্ছে। তো এই সময় লোকজন জিজ্ঞাসা করলে উনি ওখানকার স্থানীয় জামাতের আমির জিজ্ঞেস করলে উনি ওখান থেকে মানে পালাচ্ছিলেন। এই ধরনের ভিডিও কিন্তু আমরা দেখেছি। আচ্ছা, ধন্যবাদ। আমরা আবার একটু খোদাবক্স ডাব্লুর কাছে যেতে চাচ্ছি। আচ্ছা, বিএনপির প্রতি যারা সহানুভূতিশীল, এরা অনেকেই বলছেন বা সোশ্যাল মিডিয়ায় লিখছেন বা বলছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হারানোর জন্যই এই টাকা ব্যয় করা হতো বা হচ্ছিল। আপনার এলাকার মানুষের রিয়াকশন কি? তারা কি বলছে? স্থানীয় ভোটার এবং হ্যাঁ। সচেতন মহল কি বলছে? ভাই, জি। রিয়েকশন তো খারাপ বটেই। হুম। রিয়েকশন তো খারাপ বটেই যে তারা তাদের যেইভাবেই হোক না কেন এই ইলেকশনের সময় এই পরিমাণ টাকা ক্যারি করা তাদের মোটেও ঠিক হয় নাই। হ্যাঁ, এটা তো রিয়েকশন আছেই এবং এটা তো জনগণের প্রভাব পড়ছেই। জি। আচ্ছা, আমরা ডক্টর আলী হোসেনের কাছে যেতে চাই যে আমরা বিভিন্ন জায়গা থেকে জামাতের বিরুদ্ধে। জি, ধন্যবাদ। আপনি 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 থাকেন, আপনার সাথে আবার পরে ফিরবো। ডক্টর আলী হোসেনের কাছে জানতে চাচ্ছি যে এই ধরনের ঘটনা কয়েকটা জায়গায় জামাতের লোকজন ধরা পড়েছে অর্থ সহ। তো বিভিন্ন সময় তো বিএনপির বিরুদ্ধে এরকম অভিযোগ আছে যে তারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা খরচ করছে। এরকম কোন তথ্য কি আছে বা কি পরিস্থিতি কি আসলে? মানে এটা তো কি, আমি যেটা আমাদের প্রধান মোহাম্মদ খুব আরো ডিটেলস বললেন, তারপরে আপনার ঠাকুরগাঁও উনি বললেন, আমরা দেখতেছি লম্বা সময় ধরে। আসলে এটা কোনোভাবে আমাদের কাছে কাঙ্ক্ষিত না। এই কারণেই না যে আমি শুরুতেই বলছি যে আমরা একটা সুন্দর নির্বাচন চাই। আজকে মানুষ দীর্ঘদিন থেকে নির্বাচনের অপেক্ষায় আছেন,
কারণ আপনি যদি একজন কোনো একটা রাজনীতির কথা চিন্তা করেন, এই রাজনীতি যদি দেখি আমাদের নেতা, সেখানে কর্মী, সমর্থক, কাজে সমর্থনটা কিন্তু কখনো কিছু মানুষের ব্যবহারের কারণে হয়, কোনো কিছুর কারণে হয়, তার ব্যক্তিগত সম্পর্কের কারণে হয়। এই জন্য একটা বিশাল সমর্থক গোষ্ঠী কিন্তু প্রত্যেকটা দলেরই থাকে। কাজে এই যে অর্থনৈতিক লেনদেন, এটা তো নৈতিকভাবেই তো আপনার কোনোভাবেই গ্রহণযোগ্য না, সেটা যে দলের ক্ষেত্রেই ঘটুক না কেন। আর যেগুলো এগুলো প্রমাণিত হচ্ছে, আমি আগেও বলছি, আবার আমি রিপিটেডলি সেটাই বলতে চাই, এই বিষয়গুলোকে প্রপারলি অ্যাড্রেস করা। কারণ যে সমস্ত কাজের আপনার জবাবদিহিতা না থাকবে, অ্যাকাউন্টেবিলিটি না থাকবে, তখনই কিন্তু এই ধরনের প্রবণতা আরও বাড়বে। তাহলে মানুষ মনে করবে টাকা দিয়ে হয়তো ভোট পাওয়া যায়, টাকা দিয়ে ভোটকে জয় করা যায়। কাজেই এই ধরনের টেন্ডেন্সি থেকে যে সমস্ত মানে রাজনৈতিক দল যারা এই পথে হাঁটতে চাচ্ছেন, যে সমস্ত রাজনৈতিক নেতারা এই পথে হাঁটতে যাচ্ছেন, আমার মনে হয় যদি এটাই হতো তাহলে কিন্তু আজকে আমাদের এই 2024-এর গণ অভ্যুত্থান, এই আকাঙ্ক্ষা, এই প্রত্যাশা, এটা কিন্তু আসলে আমাদের সেই সামঞ্জস্যশীল না। না, কোনোভাবেই না। কারণ আমরা চেয়েছি তো একটা বৈষম্যহীন সুন্দর একটা সমাজ ব্যবস্থা, সুন্দর একটা দেশ, যেখানে আমি কথা বলতে পারবো, আমি আমার কালো টাকা আসবে না। এবং আপনি দেখেন এবারে যে নির্বাচনের যে সিস্টেমগুলা, সাদা ব্যানার, আমরা অতীতে যেমন আমি 91 নির্বাচন দেখছি, 96, আমি 91 প্রথমে আমি ভোট দিয়েছি, কোনো পোস্টার ছাপানো হয় নাই, সব জায়গায় একটা চমৎকার পরিবেশ। আর সেখানে যদি আপনার এরকম একটা অর্থের ব্যাপারটা চলে আসে, কারণ আমরা যে দৃষ্টিভঙ্গি দেখি না কেন, অর্থ একটা এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি মানুষকে অনেক কিছুই করতে পারেন। দ্যাটস ওয়াই এটা আমি মনে করি কখনোই এটা কোনো ভালো কিছু না, কোনো দলের জন্য ভালো কিছু না, এবং যারা করতেছেন তাদের জন্য এটা কখনোই ভালো বার্তা বহন করে না, বরং এটা তাদের জন্য উল্টা বার্তা বহন করে। এটা আমার মূল্যায়ন। আচ্ছা, এরপরে আমরা একটু আতিয়ার পারভেজের কাছে যেতে চাচ্ছি, খুলনা থেকে। তিনি আমাদের খুলনা বাংলা ভিশনের খুলনা ব্যুরো চিফ আতিয়ার পারভেজ। আচ্ছা, আপনি আপনার জেলা এবং বিভাগে বড় কোনো ঘটনা ঘটছে কিনা আজকে একটু জানাবেন দর্শকদেরকে। খুলনা বিভাগের যে 10 জেলায় 36 যে সংসদীয় আসন রয়েছে, সেখানে 203 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই মুহূর্তে 5000 আচ্ছা, ওনার কানেকশনটা বোধহয় দুর্বল। আমরা কি অন্য একজন প্রতিনিধি বরিশাল আছে, ওনাদেরকে একজনকে যুক্ত করি। হারুন আনসারী, আপনি ফরিদপুর থেকে যুক্ত আছেন আমাদের সাথে। হারুন আনসারী, আপনার ফরিদপুর, গ্রেটার ফরিদপুরে আজকে কি তো কোনো বড় ঘটনা ঘটেছে কি? ওখানকার পরিস্থিতি কেমন? ধন্যবাদ নাবিল ভাই। আমাদের বৃহত্তর ফরিদপুরে আজকে আসলে তেমন কোনো বড় কোনো ঘটনা পাওয়া যায়নি। গতকাল রাতে এই গোপালগঞ্জের জেলা প্রশাসকের ওই কার্যালয়ের সামনে থেকে একটা ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। আর আজকে হলো যে বিভিন্ন কেন্দ্রে তো এই ভোটার সরঞ্জাম গুলা পাঠাচ্ছে, সেখানে মাদারীপুরে যে একটা কেন্দ্র আছে, মাদারীপুর 3, আপনার কালকিনি ডাসার, ওই কেন্দ্রটা একটা বিশেষ একটা ঝুঁকিপূর্ণ আছে। যে কেন্দ্রে যে 79টা কেন্দ্র আছে, প্রত্যেকটা সবকটা কেন্দ্র আসলে ঝুঁকিপূর্ণ। জি। তো এই হচ্ছিল বিষয়। ওভারঅল ফরিদপুরের সব মিলিয়ে নির্বাচনের পরিস্থিতি এখনো শান্ত আছে। তবে গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুরে, এই যেগুলো আসলে একসময় আওয়ামী লীগ অধ্যুষিত, এই অঞ্চলগুলোতে ভোটের দিনের পরিস্থিতি নিয়ে কিছুটা আশঙ্কা রয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং ওরা বলছে যে তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন। ভোটার উপস্থিতি পরিস্থিতির উপর নির্ভর করবে। এই হলো ওভারঅল। আচ্ছা, শঙ্কা আছে, গোপালগঞ্জে শঙ্কা আছে আপনি সেটা বলছেন, বাট কোনো ঘটনা ঘটায় পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে। আচ্ছা, আমরা সুজন মাহমুদের কাছে যাই। সুজন মাহমুদ, আপনি শুনলেন যে মোটামুটি সারা দেশে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক আছে। যে আলোচনা চলছিল যে নির্বাচন কেন্দ্র করে অনেক ঘটনা ঘটবে, সেরকম কিন্তু পরিস্থিতি নাই। তবে এখানে আমরা তো জামাতের অনেক মোটামুটি আজকে কালকে বিভিন্ন ধরনের জামাত এবং বিএনপি দুইটা জোটের নানা রকমের আলোচনা সমালোচনা, যেটাই বলি নির্বাচনের আগে, এগুলো আমরা শুনে আসছি। কিন্তু একটা বিষয় যদি একটু বলতে, আমরা সহকর্মীদের মধ্যে বলছিলাম যে আসলে আওয়ামী লীগ যে নেই, আওয়ামী লীগের অভাব, এটা কিন্তু ফিল হয়নি এখন পর্যন্ত। আমি গত পরশু দিন যখন অফিস থেকে বের হচ্ছিলাম, তখন দেখলাম যে অফিসের পাশেই 3টা ট্রাক এবং অনেক লোকজন ট্রাকে উঠতেছে, যারা অল্প ইনকাম করে, সেই মানুষগুলো ট্রাকে উঠতেছে। আমি যাওয়ার পথে আবার একটু দাঁড়ালাম, চিন্তা করলাম একটু জিজ্ঞেস করি যে এরা কোথায় যায়, কি কোনো সমস্যা কিনা। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোথায় যাচ্ছেন, বললো যে গ্রামে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। ভোট যে একটা উৎসব, এটা অনেক বড় বড় উৎসবকেও যে ছাপিয়ে গেছে ভোটের উৎসবটা, সেটা কিন্তু আমরা বুঝছি, দেখছি। এটা আপনি ঢাকা শহরে দেখবেন যে এখন ঢাকা শহর বলা চলে অনেকটা ফাঁকা। ঈদের সময় যে ফাঁকা অবস্থাটা তৈরি না হয়েছে, এখন কিন্তু সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এই জন্যই বললাম যে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি গোপালগঞ্জে খোঁজ দেন, আমি কালকে ডয়েচে ভেলে 2টা ভিডিওতে দেখলাম, ডয়েচে ভেলেতে
আন্তর্জাতিক মিডিয়া। এখানে দেখুন গোপালগঞ্জের লোকজন বলছেন যে না, এখানে তারা খুব শান্তিপূর্ণভাবে ভোট দিতে চান, ভোটের যে একটা উৎসব, ভোটের যে একটা আমেজ, সেটা তাদেরকেও ছুঁয়ে গেছে। তারাও বলছেন যে আমরা ভোট দিতে চাই। অনেকদিন তারা ভোট দিতে পারেননি, 17 বছর তারা ভোট দিতে পারেননি। তারা তাদের মতো করে, সবার মতো করে ভোট দিতে পারেননি। এই কারণে সেই উৎসব কিন্তু তাদেরকেও ছুঁয়ে গেছে। এখন আমাদের সবচেয়ে একটা আগামীকালকে ভোট, এই সময় ভোট গ্রহণ শুরু হবে। এই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ সব দলেরই লোকজন যারা আছেন, নেতা কর্মী, সবাই কিন্তু মাঠে অনেক অ্যাক্টিভ। এখন ভোটাররা আবার অনেক, তারাও সচেতন। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা, আপনি যেটা বলছিলেন যে সহিংসতার জায়গাটা, হ্যাঁ এরকম ঝুঁকিপূর্ণ কিছু জায়গা আছে, সহিংসতা কিছু হয়েছে। আমরা দেখলাম যে বগুড়াতে একটা সহিংসতার ঘটনা গত পরশু রাত্রে, যে এটাও কিন্তু টাকা দেয়া কেন্দ্রিক, যে জামাতের একজন নেতা টাকা দিতে গভীর রাত্রে যখন টাকা দিতে গেছে একজন ভোটারের বাসায়, তখন স্থানীয় বিএনপি নেতারা, এটা নন্দীগ্রামের ঘটনা বগুড়ার, স্থানীয় বিএনপি নেতারা তাকে ধরেছে, তাকে ওখানে ধরে বিএনপি সভাপতি তার বাসায় নিয়ে গেছে। এটা আবার জামাতের অন্য ওরা যখন শুনেছে যে তাদের একজনকে ধরে বিএনপি নেতার বাসায় নিয়ে গেছে, পরবর্তীতে তারা কিন্তু আবার মানে গ্রামে যেটা হয় লাঠি টাঠি নিয়ে চলে এসছে। আসার পরে দুই গ্রুপের গ্যাঞ্জাম, এবং গ্রুপ হওয়ার আগেই সেখানে কিন্তু হামলা চালিয়ে এখানে বিএনপির নেতার চোখ তুলে নেয়ার মানে গণমাধ্যমে এসেছে, এবং তার চোখ তুলে নেওয়া হয়েছে। এই কারণে কিন্তু তার মা আবার হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। কি মর্মান্তিক একটা ঘটনা। তারপর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরো কঠোর দৃষ্টি রাখছেন। কিন্তু এবার নির্বাচনে সবচেয়ে বড় বাধা যদি মনে করেন, যদি সবচেয়ে বড় মানে যদি সবচেয়ে বড় কোনো সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে ভোটারদের টাকার বিনিময়ে ভোট কেনা। সবচেয়ে বড় মানে এই নির্বাচনের সবচেয়ে খারাপ দিক। জি ধন্যবাদ। আমরা একটু ফেনীতে যাচ্ছি, সেখানে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের রফিকুল ইসলাম, আমাদের বাংলাদেশের ফেনী প্রতিনিধি। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ফেনী এবং আশপাশের যে জেলাগুলো আছে, অর্থাৎ এইগুলোতে পরিস্থিতি আজকে কেমন, বড় কোনো ঘটনা আছে কিনা? পরিস্থিতি ভালো, মোটামুটি কেন্দ্রগুলোতে আমরা ভোট বাক্সটা দেখেছি। জেলা প্রশাসনের সূত্রে যেটা জানাচ্ছে 428টি কেন্দ্রে ভোট কেন্দ্রের প্রেক্ষাপট, বাক্স এবং অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে। 3টি আসনে মোট 53টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ফেনী 1 আসনে 18টি এবং ফেনী 2 আসনে 16টি এবং ফেনী 3 আসনে 19টি কেন্দ্র। আইন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য জেলা বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু গত রাত্রে আমরা যেটা দেখছি যে ফেনীর 3 আসনের দাগনমিয়া উপজেলা থানা ঘেরাও করছে জামাত শিবিরের নেতা কর্মীরা। জামাতের এক নেতা প্রাক্তন শিক্ষক আব্দুর রহিম, ওনার বাসায় তল্লাশি করছে পুলিশ। এই অজুহাতে জামাত শিবিরের নেতা কর্মীরা সেখানে পুলিশকে ঘেরাও করে। পরবর্তীতে সেখানে থেকে তারা দাগনমিয়া থানায় এসে ঘেরাও দেয় এবং সেখানে তারা ওসির প্রত্যাহার এবং পুলিশ প্রশাসন আরো একাধিক কর্মকর্তার প্রত্যাহারের দাবি তুলে দীর্ঘ সময় তারা থানা ঘেরাও কর্মসূচি থাকে। এই সময় পরবর্তীতে ওই দাগনমিয়া সোনাগাজী সার্কেল এসপি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের নির্বৃত্ত করার চেষ্টা করে এবং তাদের জামাত শিবিরের যে নেতা কর্মীরা সেখানে ছিল তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে সেখানে অতিরিক্ত দায়িত্ব হিসাবে চাঁদপুরের এডিশনাল এসপি কে সেখানে যুক্ত করা হবে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে। এবং একইভাবে ফেনী 1 আসনের যেটি শুভপুর নামক স্থানে রকেট লঞ্চার সদস্য বস্তুসহ শিবিরের এক নেতাকে আটক করা হয়েছে। তিনি জামাতের প্রার্থী এস.এম. কামালের একজন কর্মী হিসাবে আমরা যেটা জানি। এছাড়া বিভিন্ন জায়গায় এই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যাচ্ছে যে বিভিন্ন কলোনিতে গরিব এলাকাগুলোতে ভোটারদের মধ্যে টাকা বিতরণের, নারীদের মধ্যে টাকা বিতরণ এবং বিভিন্ন রকমের প্রলোভন দেখানো হচ্ছে, এইসব বিষয়গুলো আছে। এছাড়া সব মিলাই তিনি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভালো রয়েছে। আমরা জেলা প্রশাসকের সাথে সকালে যে কথা হয়েছে, তিনি বলছে, তিনি মেসেজ দিয়েছে যে ভোট কেন্দ্রের ঝামেলা বা দখলের বিরুদ্ধে ওনার কঠোর হুঁশিয়ারি আছে এবং লাঠিয়াল বাহিনী গিয়ে কেন্দ্র দখলের বা গ্যাঞ্জামের চেষ্টা করা হলে বা দখল করবে, সিল মারবে, এমন কোন চিন্তা কেউ করলে তাকে হজম করে দেওয়া হবে না। বিশেষ করে তার মানে পরিস্থিতি স্বাভাবিক আছে, আপনি বড় কোনো ঘটনা ঘটেনি, তাই তো? আচ্ছা, ডক্টর আলী হোসেনের কাছে যেতে চাচ্ছি। ভোট যে একটা ডক্টর আসলাম হোসেন,
ভোট যে একটা উৎসব, এটা মনে হয় আসলে প্রায় 2 দশক পরে এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দেশে। একদম এক্স্যাক্টলি। কারণ আপনার ধরেন 2008-এ নির্বাচন হয়েছে, যে নির্বাচনে আমরাও ভোট দিয়েছি, এবং এটা দীর্ঘ 18 বছর পর, 18 বছর পর আসলে মানুষ ভোটের অধিকারটা ফিরে পেয়েছে এবং তারা ভোট দিতে যাবে। এবং যেটা আমাদের সুজন মোহাম্মদ যথার্থ বলছে, আমি ব্যক্তিগতভাবে বলছি যে আসলেই মানুষের যে আকাঙ্ক্ষা, মানে এবং আমাদের যারা মানে বিভিন্ন পর্যায়ে মানুষ আছে, প্রত্যেকেরই যে আকাঙ্ক্ষা যে আসলে আমরা আমাদের প্রকৃত নেতাকে আমার ভোটের মাধ্যমে তাকে আমি নির্বাচিত করব, যার উপরে আমি আস্থা রাখতে পারবো। তাই যে জিনিসটা আপনারা যদি লক্ষ্য করেন, আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যে বিভিন্ন যে সভাগুলা করছে, আজকে দেখলাম উনি 64টা জনসভা করছে, এবং যে জনসভাগুলো ছিল একদম জনমুখী, যেটাকে আমি একজন শিক্ষক হিসাবে যেমন আমরা ইন্টারঅ্যাক্টিভ মুড বলি। যেমন উনি প্রথম যখন সিলেটের যে জনসভাতে গেলেন, সেই জনসভাতে উনি ওখান থেকে একজন ব্যক্তিকে ডেকে স্টেজে ডেকে এনে যে মানে আমাদের আরেকটা যে পক্ষ মানে ভোট করতেছে তারা যে কথাগুলো বলতে চাচ্ছে, সেই কথাটাকে উনি কিন্তু ওনার আমাদের যে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সরাসরি আক্রমণ করে যেভাবে বলা যায় সেভাবে না বলে মানুষের মুখ দিয়েই উনি সেই কথার কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন। কাজে এটা একটা কিন্তু অনেক ইন্টারঅ্যাক্টিভ একটা জায়গা। একইভাবে উনি যেখানেই গেছেন, উনি কখনো কৃষককে ডেকেছেন, কখনো রিক্সাওয়ালাকে ডেকেছেন, কখনো বিভিন্ন পেশার মানুষকে ডেকেছেন, তাদের কাছে তাদের সমস্যার কথা শুনেছেন। তার মানে কি, এইভাবেই তো উনি সব মানুষের কাছে যাচ্ছেন। ঠিক একইভাবে যে 11 দলীয় জোটের যে সমস্ত নেতৃবৃন্দ তারাও জনসভা করতেছেন। তাহলে যদি আপনারা এভাবে আপনাদের, এবং একইভাবে আবার দেখেন নির্বাচন কমিশন প্রত্যেকটা দলকে একটা স্লট করে দিয়েছিল, তাদের বক্তব্য জাতির কাছে তুলে ধরেছে। তাহলে যদি আপনাদের এত কনফিডেন্স থাকে, তাহলে আপনারা জনগণের উপরে কনফিডেন্স রাখেন, জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করুক, এবং সেই ভোটের মাধ্যমে যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পান, তাহলে আপনি আপনার জায়গাতে বসবেন, আপনি সংসদ সদস্য নির্বাচিত হবেন। তাহলে কেন আজকে আমরা এই একটা যে সুন্দর নির্বাচন হতে যাচ্ছে, সেই সুন্দর নির্বাচনটাকে কেন আমরা এই সমস্ত ঘটনার মাধ্যম দিয়ে তাকে কিছুটা হলেও তো আমরা আজকে মানে একটা খারাপ জায়গাতে, একটা বা খারাপ দৃষ্টান্তের দিকে নিয়ে যেতে চাচ্ছি। তাই যে আমার মনে হয় আমাদের এই সমস্ত জায়গা থেকে আমাদের বেরিয়ে এসে, এখনো সময় আছে আমাদেরকে মানে ভালো একটা নির্বাচন যাতে পেতে পারে, এবং প্রত্যেকেই যেন তার পছন্দের মানুষকে ভোট দিতে পারে। কারণ মানুষ দীর্ঘদিন ভোটের দেওয়া থেকে তারা মানে উদ্গ্রীব হয়ে বসে আছে। কাজেই আমি এটা খুব স্ট্রংলি বিশ্বাস করি যে মানুষ, কারণ আমি যে জিনিসটা আপনাকে মানে সঞ্চালক আপনাকে একটা মনে করে দিতে চাই, আপনি যদি 1991, 96, 2001 এই 3টা নির্বাচনকে যদি কম্পেয়ার করেন, 1991 সালে বিএনপি ক্ষমতায় ছিলেন, এবং যখন 1996 সালে যখন আবার নির্বাচন হলো, বিএনপির অনেক বাঘা নেতা কিন্তু ওই নির্বাচনে হেরে গিয়েছিল। আবার একইভাবে 1996 সাল থেকে 2001 হলো, যখন আবার বিএনপি ক্ষমতায় আসলো, সেখানেও কিন্তু আওয়ামী লীগের অনেক বড় নেতা হেরে গিয়েছিল। তার মানে কি, আপনি যদি জনগণকে ভোটের অধিকার দিয়ে দেন, সে কিন্তু আপনাকে ঠিক সঠিক সময়ে সঠিক উত্তরটা আপনাকে দিয়ে দিবে। এই জন্য দেশটাকে যদি আপনার প্রকৃত গণতন্ত্রের জায়গায় নিয়ে যেতে হয়, যেটা আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, এই মানে দীর্ঘদিন পরে আমরা সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি, মানুষকে মানুষের অধিকারের জায়গাটাকে আসতে দেন, তাহলে দেখবেন মানুষই আপনাকে পরিবর্তন করতে হবে। কারণ আপনাকে পরিবর্তন হতে হবে। আপনি যদি পরিবর্তন না হন, তাহলে কিন্তু আপনি আপনার জায়গাটা পাবেন না। কারণ মানুষ এখন অনেক সচেতন। আর বর্তমান আজকের যদি আমি যেটা বলছি 91, 96, 2000 হোক, আর আজকে 2026-এর, এখন মানুষ আরো বেশি সচেতন, আরো বেশি মিডিয়া তাদের কাছে অ্যাভেলেবল। সামাজিক বলেন, গণমাধ্যম বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সমস্ত কিছু তাদের হাতে। আমরা এখন একটা গ্লোবাল ভিলেজে সারা পৃথিবীকে আমরা এখন একসাথে দেখতে পাচ্ছি। কাজে এই জায়গা থেকে যদি আপনি মানুষের উপর আস্থা না রাখতে পারেন, যেটা আমাদের মাননীয় তারেক রহমান সাহেব বারবারই বলতেছেন যে আমরা জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই, এবং সেটা করতে গেলে তাহলে জনগণকে জয় করতে হবে। কাজে এই ধরনের মানে আমি মনে করি আমাদের এই বিষয়গুলা প্রত্যেকেরই মাথায় রাখা উচিত। যে সুজন মাহমুদ, আপনার কাছে একটা জানতে চাই যে ঢাকায় যে আসনগুলোতে নির্বাচনে, ঢাকা সিটি, এর মধ্যে সবচেয়ে আলোচিত আসন সম্ভবত ঢাকা 8। মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি পরস্পর প্রায় বাকযুদ্ধ চলছে। এই আসনের আসলে চালচিত্র কি, এটা কিভাবে দেখছেন একজন সাংবাদিক হিসেবে আপনি? ভাই, আপনি নিশ্চয়, এটা আমার কাছে মনে হয় যে আমরা সোশ্যাল মিডিয়াতে যখন দেখি, আমরা এখানে আনন্দ পাই। সোশ্যাল মিডিয়াতে নানা রকম ভিডিও যখন সামনে আসে, তো তখন মনে হচ্ছে, আমি এর আগে যখন বলছিলাম তখন বলছিলাম যে আসলে নির্বাচন যে একটা উৎসব মুখর নির্বাচন হচ্ছে,
আওয়ামী লীগ এখানে নেই, আওয়ামী লীগের মতো একটা বড় দল। এর আগে আওয়ামী লীগ ভেবেছিল যে আওয়ামী লীগ যদি না থাকে হয়তো বা নির্বাচনটা একমুখী হবে, মানুষ ভোট কেন্দ্রে মানুষ যাবে ভোট না। কেন্দ্রে যাবে না। সেটা কিন্তু নাই, লোকজন এতদিনে কিন্তু একবারের জন্য কেউ ফিল করতে পারেনি যে মানে এখানে একটা বড় দল, একটা দল নেই, এটা কেউ ফিল করতে পারেনি। তো এগুলো কিন্তু হয়েছে শুধুমাত্র আমাদের এই দুইটা জোটের প্রতিদ্বন্দ্বিতার কারণে না, নানা রকমের ঘটনা প্রবাহ, এই কারণেই কিন্তু এই বিষয়গুলো মানুষ ফিল করছে। ৮ আসনে যেটা হয়েছে, নাসির উদ্দিন পাটোয়ারি আগে থেকেই ৮ আসনের আগে ঢাকা 18-তে নির্বাচন করার জন্য গেলেন। তাহাদের মৃত্যুর পর এখানে আসলেন, ৮ আসনে আসলেন। আসার পরে উনি কিন্তু প্রত্যেকটা বক্তব্যেই তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তার নাম উনি কোনো না কোনো ভাবে এখানে আসবেন, এবং এটা নিয়ে উনি অনেক রকমের ব্যঙ্গ করছেন, মজা করছেন। তো আমার কাছে মনে হয় যে ৮ আসন উৎসব মুখর হচ্ছে। এখানে অনেকটা আনন্দের, যেরকম মেলাতে গিয়ে মানুষ আনন্দ পায়, একটা সার্কাসে আনন্দ পায়, তো আমার কাছে মনে হয় যে এরকম আনন্দ নেওয়ার জন্য যাচ্ছে। কিন্তু মূল ভোটার যারা, তারা বেশিরভাগই তারা বলছেন যে না, আমরা দায়িত্বশীল এমন একজন মানুষকে ভোট দিতে চাই। আমরা যখন কথা বলছিলাম, হ্যাঁ, তো তখন বলছেন যে একজন মানুষ এমপি হবে, সে যদি সার্কাসের মতো চিন্তা করে, সে যদি নিজেকে সার্কাসের একজন ওই যে জোকারের মতো আয়োজন করে, সে যদি এমপি হয়, তো এটা আলটিমেটলি ঢাকার তো শিক্ষিত মানুষের বসবাস। আর শাহজাহানপুর, তারপর ৮ আসনের অনেক ঢাকা এলাকায়, ইউনিভার্সিটি, শাহবাগ, ঢাকা আচ্ছা, বিশ্ববিদ্যালয় আমি একটু ডক্টর আসলাম হোসেনের কাছে জানতে চাই, আপনি তো ওই এলাকার বাসিন্দা, জি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আপনি ভোটার, শিক্ষক, আপনি ভোটার ওই এলাকার। আপনি এই আসনের যে প্রতিদ্বন্দ্বিতা, কথার লড়াই, এটাকে কিভাবে দেখছেন? আপনি কি এনজয় করছেন? মানে বিষয়টা হচ্ছে কি, দেখেন এখন আমরা মির্জা আব্বাস সাহেব উনি স্থায়ী কমিটির মেম্বার বিএনপির, অত্যন্ত সম্মানীয় মানুষ, এবং নাসিরুদ্দিন পাটোয়ারি তারাও 24-এর আপনাদের ছাত্র, এবং তারা 24-এর গণ আন্দোলনে তাদের একটা বিশাল ভূমিকা ছিল। কাজেই আমরা দুইটা দৃষ্টিভঙ্গি থেকে দেখি, আমি মানে মানে যেটা ওনার বয়সের জায়গা থেকে, কারণ উনি তো মির্জা আব্বাস সাহেব তো আমরা সেই ছোট থেকে ইউনিভার্সিটি পড়া থেকে ওনাকে আমরা নেতা হিসাবে দেখতেছি। কাজেই এই ধরনের আচরণটা, যেটা আমি মনে করি যে মির্জা আব্বাসের ওনাকে যেভাবে আমরা দেখেছি অতীতে, এবার উনি এতভাবে এই জিনিসটাকে এত মানে প্যাশেন্স নিয়ে ব্যাপারটাকে হ্যান্ডেল করতেছে, আমার কাছে মনে হচ্ছে যেটা উনি নিজেও এনজয় মানে এটা আসলে অভাবনীয়। দেখেন আজ পর্যন্ত উনি কোনো বিষয়ে উনি কিন্তু কোনো রকমেরই একেবারে অ্যাগ্রেসিভ কোনো অ্যাটিটিউড দেখায়। হ্যাঁ, অনেক যেমন যেদিন হাদি হত্যা হয় সেদিন ওনাকে এক ধরনের ব্লেম দেওয়া হয়েছিল। উনি কিন্তু ঢাকা মেডিকেল কলেজে গেছিলেন এবং সেখানেও তার সাথে এক ধরনের মব তৈরি হওয়ার চেষ্টা হয়েছে, সেই জায়গাতেও কিন্তু উনি অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন প্রত্যেকটা জায়গাতেই। আর উনি একজন মানে এই ধরনের একটা মানে জুলাই আন্দোলনে এরকম সবার কাছে একজন গ্রহণযোগ্য মানুষ ছিল, ছাত্র হিসাবে, ওই সময় আন্দোলনকারী হিসাবে। কাজেই উনি এমন মাঝে মাঝে এমন কিছু আচরণ করে, যে আচরণগুলো বেসিক্যালি ওনার সাথে কোনো অবস্থাতেও যায় না, কারণ উনি তো একটা নেতৃত্ব দিয়েছেন, এত মানুষ তাদের ডাকে সাড়া দিয়েছে, কত মানুষ ওই সময় এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। কাজে উনি যদি একটা দায়িত্বশীল আচরণ না করে, যেটা সুজন মাহমুদ যথার্থ বলছে যে অনেক সময় অনেকের কাছে একটা এনজয়েবল পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, আমার মনে হয় এটা এই জায়গা থেকে ওনারও বিরত থাকা উচিত। কারণ উনি বয়সের যেমন পার্থক্য, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের যে পার্থক্য, মির্জা আব্বাস তার একদিনে মির্জা আব্বাস তৈরি হয়নি, উনি অনেক পথ করায় আজকে এই জায়গাতে এসেছে। কাজে যারা ঢাকার যারা মানুষ তারা জানে, আমরা অনেক পরে যারা আসছি, কাজে উনি তো বলছে যে আমার বয়স বা বিভিন্ন সময় উনি কখনো কখনো ব্যাখ্যা দিচ্ছে, কখনো কখনো দেয়নি, কখনো কখনো চুপ থেকেছে। আমি মনে করি যে এটা ওনার যে কথাগুলো বলেন নাসিরুদ্দিন পাটোয়ারি, এটা বরং এটা মির্জা আব্বাসের পক্ষেই যান, এটা আমার মূল্যায়ন। আবার নাসিরুদ্দিন পাটোয়ারির কিছু কর্মকাণ্ড কিন্তু প্রশংসিত হচ্ছে, যেমন তার বিরুদ্ধে সমাবেশ হচ্ছে, সেখানে গিয়ে তিনি হাজির। এগুলো আসলে মির্জা আব্বাসের ক্যাম্পে গিয়ে ভোট চাচ্ছে, এরকম কিছু। হ্যাঁ, যখন ক্যাম্পে গিয়ে ভোট চাওয়াটা একটা জিনিস, সেটা হচ্ছে সিক্রেট হতেই পারে। আপনি একজন ক্যান্ডিডেট, সুজন মাহমুদ একটা ক্যান্ডিডেট, এখন আমার এলাকায় সে গেল, সে আমার ওখানে গেল, এটা আমি মনে করি একটা অনেক বাড়ির কাছে নির্বাচন, এটা অনেক বড় বদান্যতা, কারণ সে যেতেই পারে, আমার এলাকায় ভোট চাইতেই পারে, কারণ এটা তো তার নাগরিক অধিকার। কাজে এটা একটা জিনিস, আর আরেকটা পার্টি যেটা বলছেন ওইটা কিন্তু আরেকটা জিনিস। কাজে এটা তার বিরুদ্ধে সমাবেশ, হ্যাঁ সেখানে আসলে এটা আমার কাছে মনে হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি এখানে এমপি হওয়ার জন্য জানতে সে গিয়েছে, নিজেকে আরেকটু, সে এমনি ভাইরাল হতে পছন্দ করেন, সে গিয়েছে নিজেকে আরেকটু যদি ভাইরাল করতে পারি এবং আরো আলোচনায় থাকার, সেটা সে করতে পেরেছে। এবং শুধুমাত্র নাসিরুদ্দিন পাটোয়ারির কারণেই নির্বাচনটা একটু অন্য মাত্রায় চলে গেছে, পুরো ঢাকায় এটা একটা রেশ ছড়ায় গেছে। জি, আমরা কি একটু আমাদের প্রতিনিধিদের কাছে যেতে চাই। বরিশাল থেকে আমরা দেখছিলাম যে শাহিন হাসান কি আছেন? আচ্ছা, আমরা তাহলে খোদাবক্স ডাবলুর কাছে আবার একটু যাই। আমরা খোদাবক্স ডাবলু কে শুনতে পাচ্ছেন?
জি। আচ্ছা, আমরা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আসন নিয়ে আলাপ করলাম, এছাড়া যে অন্য অন্যগুলো আসন আছে ওনার আসন সহ, সেগুলোর সর্বশেষ কি ডাইমেনশন এসেছে, কোন দল এবং কোন প্রার্থী এগিয়ে আছে এখন পর্যন্ত মনে হচ্ছে? এতদিন পর্যন্ত আমরা যেটা জেনে আসছি আর কি, সেগুলো আমি এর আগে অনলাইন মিটিং এ আমি বলেছেন। বলেছি। জি। তো সেরকম ব্যবস্থা ছিল, কিন্তু হুম। আজকের এই ব্যাপারটা একটু অবশ্যই জনমনে একটা রিয়েকশন হবে। এই রিয়েকশনের পর বিষয়গুলো আবার একটু উলটপালট হতে পারে, কিন্তু এর আগ পর্যন্ত আমি যেগুলো বলেছিলাম সেগুলোই আমাদের এখানকার অ্যাসেসমেন্ট ছিল। জি, আপনি কিন্তু আজকের বিষয়টা অবশ্যই জনমনে প্রভাব ফেলবে। আচ্ছা, আপনি বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জিতবে, ভালো ভোটের উনি ব্যবধানে জিতবে। জয়লাভ করবেন। অন্য আসনগুলো, অবশ্যই। ঠাকুরগাঁওয়ের অবশ্যই। অন্য আসনগুলোর কি অন্য পরিস্থিতি? আসনগুলো ওই যে বলছিলাম যে জামাতের সঙ্গে বিএনপি কম্পিটিশন হবে, তারপর একে দুয়ে তিনে হচ্ছে আপনার বিএনপির সঙ্গে এই জাতীয় পার্টি এবং জামাত, এই তিনটার মধ্যে কম্পিটিশন হবে। তিনটাই হবে, তার মধ্যে জামাত আর জাতীয় পার্টির মধ্যে কম্পিটিশন হওয়ার সম্ভাবনা বেশি, এটা আমরা সাধারণত জেনেছি। কিন্তু আজকের ঘটনাটা জনমনে ব্যাপক প্রভাব ফেলবে এবং আহ মানে একটু উলটপালট হবে এরকম মনে হচ্ছে। জি, ধন্যবাদ। আমরা সুজন মাহমুদ আচ্ছা। বলছিলেন, সুজন মাহমুদের কাছে ফিরছি যে আপনার কাছে কি মনে হয় আসলে আমার কাছে আজকের যে ঘটনা প্রবাহ, এটার কোনো ইম্প্যাক্ট কি ভোটের মাঠে পড়বে কিনা? অবশ্যই পড়বে। আমি ডাব্লিউ ভাইয়ের সাথে একমত। হ্যাঁ। এটা আসলে ডাব্লিউ ভাই নিশ্চয়ই উনি ভালো দেখছেন ওখান থেকে স্থানীয়দের প্রভাবটা, এটা যে প্রভাবটা পড়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা তো গত কয়েকদিন ধরে মানুষ দেখছে যে ভোট কেনা এটা নিশ্চয় মানে গর্হিত একটা কাজ। আমি আমার অধিকার, আমি আমার পছন্দ, আমি কাকে প্রয়োগ করব সে স্বাধীনতা আমাকে দেয়া উচিত। আমাকে টাকা দিয়ে প্রলোভন দেখানো, এটা তো একটা মানে আমার অধিকার যেন আমি অন্যদিকে দায় চাপান। আপনি আমাকে দুর্নীতির বিরুদ্ধের কথা বলছেন, আপনি আমাকে বলছেন যে হচ্ছে আমরা চাঁদাবাজি করব না, চাঁদাবাজি বন্ধ করব, তাহলে এগুলো কি? আপনি আরেকজনের ভোট কিনছেন কেন? আরেকজনকে ঘুষ দিচ্ছেন কেন? তসরুপ করছেন কেন? তবে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, এখন যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে এই নির্বাচনটা দয়া করে কলঙ্ক মুক্ত, কলুষণ মুক্ত করতে চাইলে এখন থেকেই শুধু ব্যাগগুলো চেক করবেন। যে যে যেখানে যাচ্ছে, সেটা হোক বিএনপি নেতা যাচ্ছে তার ব্যাগটাও আপনি দেখেন, ওখানে জামাতের নেতা যাচ্ছে, শুধু নেতা না একজন কর্মীও হতে পারে, যে যাচ্ছে তার ব্যাগগুলো চেক করেন। কেউ যেন টাকা নিয়ে কোথাও, বিশেষ করে আজকে রাতটা আমাদের চেক দেওয়া খুব জরুরি হয়ে গেছে। কারণ বাংলাদেশে এখন এই 24-এর পরে, 5 আগস্টের পরে কিন্তু বলা চলে যে অর্থনৈতিক অবস্থা খুব মন্দা। যারা ব্যবসা করছেন তারা কিন্তু জানেন যে আসলে কতটা কষ্ট করে তাদের টিকে থাকতে হচ্ছে। ধন্যবাদ। আমরা একটু ডক্টর আসলাম হোসেনের কাছে জানতে চাচ্ছি যে সুজন মাহমুদ একটা তরিকা বলেছেন কিভাবে এই অবৈধ লেনদেন বা টাকা দিয়ে ভোট কেনা বন্ধ করা যায়, আপনার কাছে কোনো ফর্মুলা আছে কিনা? এটা হচ্ছে কি, যেটা আসলে আমার মানে ধরেন আমরা তো গ্রামে থেকে বড় হয়েছি, কাজেই ভোটের আগের রাতটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। মানে আমরা ধরেন স্থানীয় নির্বাচন আমি ব্যক্তিগতভাবে দেখেছি, ইউনিয়ন পরিষদের নির্বাচনে দেখেছি এই রাতে। আর মানে কিছু হয় কি যে মানুষ আসলে কিছু প্রান্তিক মানুষ আছে বা দেশের মানে কিছু মানুষ আছে মানে এক ধরনের যারা আসলে এই অর্থের বিনিময়ে হয়তো তাদেরকে আপনি করতে পারবেন, কিছু কিছু এলাকা থাকে। আর যার কারণে আমি সুজনের সাথে সম্পূর্ণভাবে একমত যে এইটাকে বন্ধ হওয়াটা খুবই জরুরি। কারণ এটা এই কারণেই জরুরি, কারণ যেটা হবে কি যে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে তার চয়েস অনুযায়ী। এখন তাকে যদি আপনি বায়াস করে ফেলেন আর অর্থের বিনিময়ে, তার মানে আপনি আজকে বলতেছেন যে আমরা নৈতিকভাবে এইভাবে চলতে চাই, আমাদের নৈতিকতা এই, আমরা স্বচ্ছভাবে থাকতে চাই, তাহলে আপনি একজন মানুষকে তো শুরুতেই অনৈতিক করে দিচ্ছেন শুধুমাত্র আপনি আপনার ক্ষমতায় যাওয়ার জন্য। কাজে এটা অবশ্যই আমিও একইভাবে তার সাথে আমারও বিনীত অনুরোধ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ এই ভোটের সাথে সংশ্লিষ্ট যারা সবাই আছেন সবার কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ এবং প্রত্যাশা থাকবে এই ব্যাপারটাকে তারা যেন কঠিনভাবে নজরে রাখে এবং আমরা একটা যেন সুন্দর আগামীকালের সুন্দর নির্বাচন দেখতে পাই এবং সেই নির্বাচনের মাধ্যমে উৎসবমুখর নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষিত গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকার পেতে চাই, যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যম দিয়ে এই দেশ পরিচালিত হবে। কাজে এটা করতে গেলেই প্রত্যেকটা মানুষের তার ইচ্ছার প্রতিফলনকে সবার আগে সম্মান দিতে হবে।
আচ্ছা, আমরা এবার একটু ফরিদপুরে আবার যেতে চাচ্ছি। হারুন আনসারি, একটু শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আমরা দেশের বিভিন্ন জায়গায় এবং অর্থ লেনদেনের মাধ্যমে ভোট প্রভাবিত করার অভিযোগ পাচ্ছি। জি, আপনার ফরিদপুরের পরিস্থিতি কি? এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেছে কি? বা ফরিদপুরে অর্থ লেনদেনের এই বিষয়টা নিয়ে প্রার্থীদের ভিতরে বেশ উদ্বেগ কাজ করছে। ফরিদপুরের ৪ টি আসনেই এই বিষয়ে খুব উদ্বেগ কাজ করছে। যদিও মানে কাউকে হাতে নাতে তো গ্রেপ্তার বা আটকের এমন কোনো আমরা খবর পাইনি। কিন্তু আ ফরিদপুর সদর আসনের প্রার্থী যেমন বিএনপি প্রার্থী কিংবা ফরিদপুর ৪ আসনের প্রার্থী যারা রয়েছেন, বিএনপি প্রার্থী রয়েছেন, শহীদুল ইসলাম বাবুল, তারা গত কয়েকদিন যাবতই অভিযোগ করে আসছেন যে এই স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে কিংবা অন্যান্য দলের প্রার্থীদের পক্ষ থেকে এই ভোটের আগের যে রাতটা আজকে রাতটাকে টার্গেট করে বলছেন যে টাকা পয়সা দিয়ে ভোট কেনার একটা প্রবণতা এবং খুব তীব্র আশঙ্কা তারা করতেছেন এবং তারা নেতা কর্মীদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সতর্ক থাকার জন্য বলছেন এই টাকা নিয়ে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বেশ কিছু কথা বলে মাঠ পর্যায়ে সাধারণ দোকানীদের কাছে ওরা ওই মানে মানুষকে ধর্মের ভয়ভীতি দেখিয়ে যে ভোট দিলে মানে দেশ যাওয়া যাবে এসব কথাবার্তা বলেও আসলে অনেককে মানে দুর্বল করে ভোট টানার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। জি, ধন্যবাদ, ধন্যবাদ। মানে আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাই, যেমন আজকে একটা জরিপ আসছে আপনার হচ্ছে বলা হয়েছে যে এই জরিপটাতে আপনার ভোটের পার্সেন্টেজ যত বেশি আসবে আর কি, মানে আপনার যত মানুষ ভোট দিতে যাবে তত বেশি মানে বিএনপির দিকে ফলাফল এগিয়ে যাবে, আর সংখ্যা যত কমবে তত আসলে এইদিকে যাবে। একটা বিশেষ জরিপ সংস্থা তারা জরিপ করেছে। তাই যে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই তাদের ভোটাধিকার প্রয়োগ করা উচিত এবং ভোটাধিকার প্রয়োগ করে তাদের সঠিক নেতৃত্বটাকে নিয়ে আসা উচিত। এবং আজকে যদি আরো একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান উনি অনেক ইন্টারভিউ দিয়েছেন, তার মধ্যে একটা ইন্টারভিউতে চমৎকার একটা ডয়েসডের যে ইন্টারভিউ ছিল যে আপনার প্রত্যাশার, উনি যেটা একটা খুব চমৎকার আনসার দিচ্ছেন যে আমি যখন এই দেশের মাটিতে পা দিই তখন আমি জনগণের চোখে আমার প্রত্যাশা দেখতে পেয়েছি। কাজেই এটা একটা খুব চমৎকার, এবং সেই প্রত্যাশা দেখেই বেসিক্যালি উনি ওনার যে কর্মকাণ্ড উনি চালাই যাচ্ছেন। এবং দেখেন খেয়াল করে আপনারা মানে কখনোই কারো প্রতি কোনো মানে আক্রমণাত্মক এবং হিংসা নিন্দা বা আপনার প্রতিশোধ পরায়ণ এই ধরনের কোনো আচরণ মানে, এবং একইভাবে যারা ১১ দলীয় জোটে যারা তারাও প্রচারণা করছে। কাজে আমি মনে করি যে আমাদের এটাও মাথায় রাখতে হবে যেন মানুষের ভোট কাস্টিংটা হতে পারে, মানুষ যেন সুষ্ঠুভাবে ভোট সেন্টারে যেতে পারে এবং ভোট সেন্টারে যেন অযাচিত কোনো লাইন না হয়ে মানুষকে যেন ভোট বাধাগ্রস্ত না হয়, এটাও কিন্তু প্রশাসনকে খেয়াল করতে হবে। কারণ ভোট কাস্টিংটা এটা কিন্তু খুব জরুরি একেবারে, কারণ এটা যে যারা রিপোর্ট করছে এটা যথার্থ একটা রিপোর্ট করছে, যেটা আমরা পার্সোনালি সেটা বিশ্বাস করি। কারণ মানুষ যত ভোট সেন্টারে যাবে তত বেটার হবে। অনেক সময় দেখা যায় অনেক জায়গাতে আপনার মানুষ ইচ্ছা করে আপনার ভোট সেন্টারটাকে প্রলম্বিত করে, ভোটের বুথে গিয়ে প্রলম্বিত করে। কাজেই এই জন্য ভোটের সাথে যারা সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তিরা থাকবে তাদের কাছেও আমাদের একইভাবে অনুরোধ থাকবে আপনার এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তারা যেন এই ব্যাপারগুলোকে খেয়াল রাখেন, যেন আপনার বাইরের লাইন ভিতরের এবং প্রকৃত মানুষগুলো ঠিকমতো ভোট দিতে পারতেছে কিনা এই জন্য যদি এনশিওর করতে পারেন তাহলে কিন্তু মানুষ আপনার অনেক সময় মানে দেখা যায় যে একটা গ্রামের মানুষ সে যখন অনেক সময় দাঁড়ায় থাকবে সে ভোট না দিয়ে চলে যাবে, রাস্তায় আরেক লোকের সাথে দেখা হবে সে তাকে আবার আরেকজনকে সে ফিরে দিয়ে চলে যাবে। কাজে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জন্য আমি চাই যেন মানে একটা ভালো সংখ্যক মানে নির্বাচিত সরকার তৈরি হওয়ার জন্য যে একটা কাঙ্ক্ষিত পার্সেন্টেজ ভোটের যে আমাদের কাস্টিং হওয়া উচিত সেই জায়গাটাও আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। জাস্ট আমি এখান থেকে এই কথাটা মনে হলো আমার কাছে বলার আর কি। আচ্ছা, আমরা একটু রফিকুল ইসলামের কাছে যেতে চাই। রফিকুল ইসলাম ফেনী, আপনার কাছে জানতে চাচ্ছি যে আওয়ামী লীগ একটা ক্যাম্পেইন করতেছে নো ভোট নো ভোট, মানে তারা ভোট কেন্দ্রে যেতে নিষেধ করছে, কিন্তু আওয়ামী লীগের যারা ভোটার হিসেবে পরিচিত এবং আওয়ামী লীগের স্থানীয় যারা নেতাকর্মী তারা কি ভোটের ব্যাপারে আগ্রহী নাকি ভোট তারা বর্জন করবে? নেতৃত্ব পর্যায়ে কেউই আমরা ইতিমধ্যে মাঠে দেখি না, এবং তাদের ফেসবুক বা নানান ভাবে যে মানে সেখানে নো ভোট নো ক্যাম্পেইন আছে, কিন্তু আমরা যেটা দেখি মাইনরিটিদের একটা বিশাল অংশ এই ৩ আসনের ভোট কেন্দ্রে যাবে। এগুলো হিসাবে ওইখানকার যে প্রার্থী বিবেচনা বিএনপির প্রার্থী তার যে আব্দুল্লাহ মিন্টু তার সাথে
তাদের দীর্ঘদিনের একটা সম্পর্কের কারণে। একই সঙ্গে আওয়ামী লীগের একটা সাধারণ ভোটার আছে যেটা তিনি 3 আসনের, তারা কিন্তু কেন্দ্রে যাবে এবং তাদের দিক থেকে মানে আব্দুল্লাহ মানে বিশেষ করে বিএনপির প্রার্থীর দিক থেকে অভিযোগ আছে যে মাইনরিটিদের ভোট কেন্দ্রে যেন না আসে। হুম। জামাত প্রার্থীরা বা জামাত প্রার্থীর সমর্থকরা তারা হুমকি ধমকি দিচ্ছে এবং নানান ভাবে। কিন্তু জামাতের দিক থেকে আবার বিষয়টা অস্বীকার করা হচ্ছে যে তারাও বলছে যে আমরা মাইনরিটি দের বা আওয়ামী লীগের ভোটারদের একটা ভোটের পার্সেন্টেজ নিবে। তা আমরা যদি দেখি ওই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এই আব্দুল মিন্টু বনাম ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডাক্তার মানিকের সাথে। কিন্তু এখানেও ভোটের ব্যবধান, তবে হারজিতের ভোটের ব্যবধান থাকবে অনেক বেশি, যেটি ইতিপূর্বে 91 থেকে 96 যে কটা নির্বাচন হয়েছে সেখানে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি, ফেনী একটা সন্ত্রাস প্রবণ এলাকা, আজারিদের সন্ত্রাসের জন্য বিখ্যাত এখানে। তো ফেনী, বিশেষ করে ফেনী সদর আসন, এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? এরকম মানুষের মধ্যে ভয়ভীতি আছে নাকি আসলে মানুষ উৎসব মুখর ভাবে ভোট কেন্দ্রে যেতে চায়? আমরা যেটি দেখছি যে সন্ত্রাসীরা 5ই আগস্টের পরে পালায় যাওয়ার পরে এখানকার মানুষের মধ্যে নির্বাচন তফসিলের পর থেকে একটা উৎসাহ উদ্দীপনা আছে। আর যারা নীরব ভোটার আছে তারা কিন্তু তারা যে দিকে ভোট দিবে সেখানে হয়তো ভোটের হার জিতের ব্যবধান কমতে পারে, কিন্তু শান্তি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং সব মিলে এখানকার যেটি এবি পার্টির যে চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, তিনি মানে সাংবাদিক সম্মেলনে কিছু ছোটখাটো অভিযোগ করছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে, কিন্তু মোটা দাগে কোনো ওই রকম অভিযোগ নাই। আবার আমরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখছি, দুই প্রার্থীর মধ্যে একসাথে বসে কোলাকুলি করা, একসাথে বসে আড্ডা দেওয়া, একে অপরের সাথে প্রশংসামূলক কথাবার্তা বলা। এর মধ্যে দিয়ে ফেনী 2 সদর আসন যেটি, এটিতে একটা উভয় মানে একটা রাজনৈতিক পরিবেশ, একটা ভোটের পরিবেশ তৈরি হয়েছে, যেটা মানুষ আশা করে যে তারা ভোট কেন্দ্রে যাবে এবং পূর্ণভাবে তারা ভোট দিতে পারবে। আর ফেনী 1 আসন যেটি বেগম খালেদা জিয়ার আসন চিহ্নিত, সেই আসনের জামাত প্রার্থী এসএম কামাল এবং বিএনপির প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, তিনি সেই আসনে আছেন এবং সেখানে জামাতের ইতিপূর্বে যে ভোটের হার সেখানে খুবই কম এবং এখন যে জামাত প্রার্থী আছেন তিনি মানে বেগম জিয়ার দুর্গ হিসাবে সেখানে তাদের মানে এই 2টি আসন থেকে সেখানে তাদের অবস্থান আমরা দুর্বল দেখছি, কিন্তু সেখানেও জামাত এবং বিএনপি প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা। জি, ধন্যবাদ। আমরা সুজন মাহমুদের কাছে আসলে মিললে আমাদের আপনার কথা বুঝতে পেরেছি। আমরা একটু সুজন মাহমুদের কাছে যাই। সুজন মাহমুদ, আচ্ছা, এই যে আওয়ামী লীগের আওয়ামী লীগ যে তার নেতাকর্মীদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে, এটার কোনো ইম্প্যাক্ট আপনি দেখছেন? আমি শুরুতে যখন বলছিলাম তখন একটা উদাহরণ টেনছিলাম। সেই উদাহরণটা ছিল ডয়চে ভেলের 2টা ভিডিও, তারা ভিডিও রিপোর্ট করেছে গোপালগঞ্জকে নিয়ে। তা আমার দেখার পরে খুব ভালো লেগেছে, কারণ আওয়ামী লীগ একদিকে বলছে যে নির্বাচন যেন ভালো না হয়, বয়কট যেন করে, তাদের নেতাকর্মীর প্রতি এই ধরনের আহ্বান জানাচ্ছেন। কিন্তু আমরা জানি যে আওয়ামী লীগের দুর্গ সেটা 24-এর পরেও গোপালগঞ্জকে বলা চলে যে আওয়ামী লীগের দুর্গ হিসেবেই ছিল, ওখানে আওয়ামী বিরোধীরা খুব অনিরাপদ ছিল। তো সেই জায়গা থেকে যখন নির্বাচনের সামনে গতকালকে ওই ভিডিওগুলোতে দেখছে যে লোকজন খুব উৎসব মুখর ভাবে নির্বাচনের কথা বলছেন। ওখানকার তারা বলছেন যে এখন আমরা ভোট দেব, এখন আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দেব, আবার যখন আওয়ামী লীগ আসবে তখন আমরা আওয়ামী লীগের ভোট দেবো। মানে মানুষ কিন্তু নির্বাচনটাকে ভালোভাবে নিচ্ছেন, সাধারণ ভোটাররা। আওয়ামী লীগের নেতাকর্মীরা কিছু কিছু ভিডিও বার্তা দিচ্ছেন, তা আমার কাছে এই ভিডিও বার্তাগুলো মনে হচ্ছে যে তারা তাদের যে রাজনৈতিক যে বক্তব্য সেই বক্তব্যটাই দিচ্ছেন। কারণ এটাও যদি আওয়ামী লীগ না করে, আওয়ামী লীগ তো এমনিতেই অপ্রাসঙ্গিক নির্বাচনের কারণে, তাইলে তো বলা চলে তাদের মনে হবে যে তারা শতভাগই নিশ্চিহ্ন হয়ে গেছে। তা সেই জায়গা থেকে আওয়ামী লীগের যে আহ্বানই থাকুক না কেন, ভোটারদের মধ্যে তারপর বিভিন্ন এলাকায় সেই প্রভাবটা আমরা কিন্তু খুব বেশি দেখিনি, ওইভাবে দেখিনি, খুব বেশি না, কোনোভাবেই আমরা দেখছি না। জি, ধন্যবাদ। আমরা একটু সোনিয়া হাবিব লাবণীর কাছে জানতে চাই। মুন্সিগঞ্জ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ভোট নিয়ে একটা উত্তেজনা, কোনো ঘটনা ঘটেনি, বাট কিন্তু মানুষের মধ্যে একটা শঙ্কা কাজ করছে, সেক্ষেত্রে নারী ভোটাররা কি ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে কতটা উৎসাহী?
একটু স্পেসিফিকলি আসলে যদি বলেন। ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। নারী ভোটারদের মধ্যে মানে উৎসাহ উদ্দীপনাও অনেকটা দেখা যাচ্ছে মুন্সিগঞ্জে, কিন্তু আমরা যেটা সবাই জানি, সারা বাংলাদেশ জানি, যে জামাত ইসলামের আমিরের ফেসবুকে যে স্টেটাস, সেটার পরপরই কিন্তু একটা মুন্সিগঞ্জের নারী জাগরণী বলতে পারেন, যে তারা তাদের প্রতিবাদ স্বরূপ আসলে ভোট কেন্দ্রে যাবে। সেটা হোক আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি বা সাধারণ যে ভোটার, তাদের মধ্যে নারীদের একটি কথা যে আসলে আমাদের যে নারীদের নিয়ে কটাক্ষ এবং নারীদের অগ্রযাত্রাকে রুখে দিতে যারা চায়, আমরা প্রতিবাদ স্বরূপই আসলে ভোট কেন্দ্রে যে ভোট দিয়ে আসলে আমরা ভোটের মাধ্যমে প্রমাণ করতে চাই। আর মুন্সিগঞ্জের আহ, আহ, 3টি আসনে আসলে ওইরকম জামাতের যে প্রার্থীর যে লড়াই, তেমনটি আমরা লক্ষ্য করিনি। তবে মুন্সিগঞ্জ 1 আসনে জামাতের প্রার্থী রয়েছে, 3 এবং 2 শরিক দলের রয়েছে। তো একে যেটা আমরা দেখি যে তারা বিশেষ করে নারী ভোটারদেরই কিন্তু বেশি আসলে তারা নারী ভোটারদের কাছে যায়, এবং এবং নারী ভোটাররাই যায়। তখন নারী ভোটারদেরকে যারা ওই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বা তাদেরকে ভোট দেওয়ার জন্য যে তারা ভোট চায় এবং অনুপ্রাণিত করে, তখন কিন্তু নারীদের জবাবটা একটু ভিন্ন হয়। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু আপনার কাছে আসতে চাই। আমরা জানি একই দিনে হা না ভোটও হবে, যে আমরা যে জুলাই সনদের পক্ষে বা আপনাকে ধন্যবাদ, আপনার কথা জানি, বুঝতে পেরেছি। সোনিয়া লাবণী, আপনাকে ধন্যবাদ। প্রয়োজনে আপনার কাছে আবার আসবো। কালকে হা না ভোটও হবে, জুলাই সনদের পক্ষে বা বিপক্ষে হা না ভোট হবে। এর মধ্যে আমরা দেখেছি আওয়ামী লীগ একটা ক্যাম্পেইন করতেছে, কিসের হা কিসের না, ভোট কেন্দ্রে যাব না। তো এই প্রেক্ষিতে আবার যারা ভোট কেন্দ্রে যাবে সেই শক্তিরও অনেকে বলছে যে তারা নায়ে ভোট দিবে। তো আসলে এটার পরিণতি কি হতে যাচ্ছে বলে আপনার কাছে আপনি মনে করেন? আচ্ছা, আমি এটার আগে একটু আওয়ামী লীগের ভোট নিয়ে যেটা সুজন মাহমুদ বললো, আমি একটু সেখানে একটু অ্যাড করতে চাই। জি। যে বাস্তবতা হচ্ছে কি, দেখেন আপনারা রাজনৈতিক যে তার যে নেতৃত্বের ব্যাপারটা, নেতৃত্ব থাকে, তারপরে সেখান থেকে কর্মী থাকে, তারপরে আপনার সমর্থক থাকে। কাজেই এটা কিন্তু আপনার ভোট দেওয়ার যাওয়ার সাথে কিন্তু হয়তো নেতৃত্ব জায়গা থেকে একটা জিনিস বলতেছে, কর্মীরা একরকম আচরণ করবে, সমর্থকরা কিন্তু আর এক রকম আচরণ করবে। এই সমর্থকরা হয়তো আপনি একজন ব্যক্তি, আপনাকে পছন্দ করে, আপনার এলাকায় একটা ভালো আছে সেটা পছন্দ করে, এই জন্য তারা যে খুব বেশি ভোট কেন্দ্রে যাবে না, এটা আসলে আমার কাছে ওই ধরনের নো ভোট এরকম ক্যাম্পেনিং ছাড়াও, কারণ এখানে তাদের অনেক জায়গাতেই এই ব্যক্তিগত সম্পর্ক বিভিন্ন কারণে অনেক আস্থার জায়গা আছে, কাউকে তারা ট্রাস্ট করে, তারা আরো কিছু চিন্তা করে, যে কারণে সার্ভাইভ করতে হবে। কাজে এটা একটা বড় ফ্যাক্টর আমাদেরকে, এটা মাথায় আমরা যেভাবেই দেখি না কেন, এটা আমাদেরকে একটা জায়গায় অবশ্যই, কারণ আপনাকে ধরেন কে তাকে প্রোটেকশন দিতে পারবে, কার সাথে থাকলে আমি ভালো থাকতে পারবো, কারণ অনেকে ব্যবসা আছে, অনেকে ব্যবসা বাণিজ্য আছে, অনেক কিছু আছে, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। যার কারণে আমি বিশ্বাস করি যে আমি এইভাবে দেখি যে একজন আপনার নেতার কর্মী এবং সমর্থক এরকম একটা যদি দেখি, তাহলে সেখানে একটা ভালো মানুষই আমার ধারণা তারা ভোট কেন্দ্রে যাবে। আর আপনি হানা ভোটের যে বিষয়টা বললেন, এটা সামগ্রিকভাবে যদি বলেন, আমাদের দেশের যে বৃহৎ জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর সাথে একটা বড় মানুষই আসলে মানে হা এবং না, এই দুটো জিনিসই তাদের কাছে ক্লিয়ার না। ট্রুলি যদি আমরা চিন্তা করি, যারা ধরেন গ্রামের মানুষ, সরকার থেকে চেষ্টা করতেছে। আপনি দেখেন আপনার এখন যদি আপনার অনেক প্রান্তিক, আপনি শিক্ষিত মানুষ, আমরা সবাই যারা আছি, অনেক প্রান্তিক এলাকায় আছে, যে প্রান্তিক এলাকাতে কতগুলো মানুষ এগুলো জানে, যার কারণেই ডেফিনেটলি সরকারি করতেছে। এবং অবশ্যই আমি পার্সোনালি, যেহেতু আমি ধরেন এটার পক্ষে ভোট দেওয়ার জন্য, আমি যেহেতু সরকার বলতেছে, বিভিন্ন দলের থেকে বলতেছে, কাজেই আমরা পার্সোনালি হার জন্য ভোটের কথা আমরা চিন্তা করব, সেটা একদিক। কিন্তু এটা আমার কাছে একটা বৃহৎ জনগোষ্ঠী, এটার জন্য কতটুকু, কারণ এখানে যে সমস্ত কোন বিষয় আছে সেই বিষয়গুলো অনেকের কাছে জানা নেই, স্পষ্ট না, যার কারণে আসলে এটা নিয়ে এক ধরনের মানে মিশ্র প্রতিক্রিয়া আছে, যে আসলে আপনার কে কোনটা করবে, এটা যে একেবারে আপনার ওই যে মানে কোন একটা দল বলতেছে না ওর পক্ষে ভোট দেন, এটার জন্য যে কেউ নাতে ভোট দেবে, ব্যাপারটা কিন্তু এরকম ভাবে আমরা খুব সরলীকরণটা আসলে খুব বেশি ঠিক হবে না আর কি। আর আরেকটা পয়েন্ট আমি যোগ করতে চাই, যেটা আপনি নারীর বিষয়ে যেটা বলছেন, যেটা মুন্সিগঞ্জ আপা যেটা বললেন, আসলে দেখেন আমাদের যদি নারী সমাজটাকে দেখেন, আজকে আপনার দুইটা ভাবে দেখতে হবে। কিন্তু এখন একটা পক্ষ কিন্তু এখন একটা অনেক, যদি আজকে আপনি ইউনিভার্সিটি ছাত্র সংখ্যায় দেখেন, সেখানে কিন্তু একটা বড় অংশ নারী, আপনি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে। আবার কিছু গ্রামের মানুষ আছে যারা গৃহিণী,
কাজে এখন নারী কিন্তু অনেক স্বাবলম্বী, তারা অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে। জি। দ্যাটস ওয়াই আপনাকে তাদের বিচার বিশ্লেষণ কিন্তু অন্যরকম, এবং এই জন্যই আসলে উনি যে কথা বললেন আমি সম্পূর্ণ ওনার সাথে একমত যে এখানে কিছু কথাবার্তা, কিছু আচরণ, কারণ যে জিনিসগুলা অনেককে ব্যথিত করছে। কাজেই আমার ধারণা যে নারী ভোটাররাও তাদের সঠিক বুদ্ধি প্রজ্ঞা করে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বলে এটা আমিও বিশ্বাস করি ওনার মতো আর কি। সুজন মাহমুদ, আপনি আমি- হা না ভোটের আমি ব্যাপারে হানা আপনার ভোট নিয়ে আমি আপনার যখন ওর কাছ থেকে শুনছিলাম তখন হুম। মনে হচ্ছিল যে এটা আমাদের বাংলাদেশের মানুষের সাথে হুম। এবং জাতির সাথে, আমাদের ভোটারদের সাথে বড় ধরনের একটা অন্যায় করছে সরকার। আমি সাংবাদিকতা করি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি নিজেও এখন পর্যন্ত কনফিউজড যে হা দিলে কোনটাতে আমার জন্য সুবিধা হবে, না দিলে কোনটাতে সুবিধা হবে। এটা এখন পর্যন্ত আমাকে ওইভাবে মানে এত অন্য যে হানা ভোট হয়েছে, অন্য যেগুলো সেগুলোর মতো না সেগুলোর এই মতো হানা। কিন্তু না। এখানে এত ইস্যু আছে যে ইস্যুগুলো আমরা আহ, শিক্ষিত মানুষরাই আমাদের মানে ইয়ের মধ্যে বোধগম্যের মধ্যে আসছে না, সেখানে একজন সাধারণ মানুষ কিভাবে এই বোধগম্যের মধ্যে আসবে? এটা নিয়ে সরকারের প্রচারণা আছে, শুধুমাত্র টেলিভিশনে বিজ্ঞাপন দিলেই প্রচারণা হয় না, সেখানে টাকা খরচ হয়, সেই টাকার কমিশন হয়, এটা একটা ব্যবসা হয়। কিন্তু মূলত জাতির জন্য, মানুষের জন্য কোনো কিছু করতে চাইলে এখানে আরো 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 মানে প্রত্যেকের কাছে যাওয়া দরকার ছিল, আরো ভালো ক্যাম্পেইন করা দরকার ছিল। এবং এখানে প্রথমেই যে সিস্টেম গুলো করছে যে আমাকে 2টা প্যাকেজ থাকবে, হা দিলে শুধু হাই থাকবে। আমার হঠাৎ করে মনে হলো যে না, আমি 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 এখানে আমার কাছে একটা অপশন আমার পক্ষে যাচ্ছে না, আমার সুযোগ নাই, মানে আমি 1 নম্বরের সাথে হা দিব, আমি 2 নম্বরে না দিতে পারি, না দিতে পারি, সেই অপশন কিন্তু নাই। এই সুযোগই নাই কেন? হ্যাঁ। তা আমাকে যখন আপনি ভোট দিবেন, হুম। ভোট দিতে চাইবেন, সেখানে আপনি আমাকে লিমিটেশন দিবেন কেন? হুম। সেখানে আমাকে আমার অপশন দেন, আমার চয়েস দেন, হুম। যে ভাই আমি ঠিক আছে, আপনার হা পছন্দ হয়েছে আমি হা দিলাম, হুম। পরেরটা না পছন্দ হয়েছে আমি না দিতে পারি। হুম। আপনি আমার উপর ছেড়ে দেন, আপনি আমাকে চাপিয়ে দিচ্ছেন না হা দিলে হাই দিতে হবে, না মানে দিলে নাই সবগুলোই দিতে হা। হবে। হুম। মানে এটা বড় ধরনের একটা আমাদের সাথে প্রতারণা, মানে এই জিনিসটা ঠিক করেনি, প্রতারণা বলবো না আমি, এই না, জিনিসটা কিন্তু ধরেন এই যে যদি হা জয়যুক্ত না হয় তাহলে এই যে প্রায় 2 বছরের রেজিম সেটা তো অবৈধ হয়ে যাবে, মানে অনেক কিছুই আটকে যাবে। মানে 24-এর যে অভ্যুত্থান সেটার লেজিটিমেসি হারাবে। তো এই সংখ্যাগুলো তো আছে, সে কারণে জাতির বৃহত্তর স্বার্থে তো আমাদের হায়ের পক্ষে স্যার যেটা না, বলছিলেন যে হায়- আমাদের আসলে জাতির বৃহত্তর বৃহত্তর স্বার্থে স্বার্থে অবশ্যই, কারণ যে আপনি এখানে এখানে আচ্ছা প্লিজ প্লিজ এখানে আপনি করে দেন, ঠিক আছে, আপনার 24-এর যে দায়, যে লেজিটিমেসির জায়গা, সেটা আপনি একটা করে দেন না, এখানে সবাই অটো হা দিচ্ছে। হুম। এখানে তো এটা নিয়ে কারোর কিন্তু কোনো ধরনের দ্বিমত নাই। হুম। এখানে আরো 84টা সংস্কার প্রস্তাব আছে। এবং দেখেন সবচেয়ে হাস্যকর বিষয় কি, হায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে কারা? এনসিপি বলছে যে হা দিলে সংস্কার, না না, দিলে নাই। বিএনপিও তো এখন হায়ের না, না, পক্ষে না, প্রচার মানে চালাচ্ছে, সবচেয়ে- ইভেন তারেক রহমানও না, বলেছে না, যে আমরা হায়ে ভোট দেব। আমি যেটা উদ্দেশ্য করে জি। বলছি, তারা বলছে যে তারা অন্য দল যারা আছে, বিএনপি কেও বলছে যে না, তারা উপরে হায়ের পক্ষে বললেও কিন্তু ভিতরে নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। কিন্তু যেই এনসিপি তারা হায়ের সবচেয়ে বেশি স্টেক হোল্ডার হওয়ার কথা ছিল, তারা কিন্তু এখন পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষরই করেনি। হ্যাঁ, তো সুতরাং আমার কাছে যেটা মনে হয়, জুলাই অন্য ইস্যু, আর সংস্কার এটা অন্য ইস্যু। বিএনপি সংস্কার না, দিয়েছে, কিন্তু এখানে কিছু সংস্কারের কথা বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছরের বেশি হবে না, 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, সংসদে একটা উচ্চ কক্ষ হবে, এগুলো তো, এই রিফর্ম গুলো তো আসলে প্রত্যাশিত। আচ্ছা নাবিল ভাই, আপনি নিশ্চয় বিএনপির যে 2022 সাল, 18 সাল, 19 সালের প্রথম যখন আসলো 19 দফার মধ্যে, আমরা যদি জার্মান দফা না, পরবর্তী যেটা এসে ফাইনাল হলো 31 দফা। জি। 31 দফার আগে 27 দফা, 27 দফার মধ্যে এই সংস্কারগুলো পেয়েছেন না, এই বিষয় ছিল, বাট হ্যাঁ। সেটা একটা বিএনপি দলীয় ব্যাপার আমি ছিল, দলের ব্যাপার কথা ছিল, বলছি, দলের ব্যাপার। দিয়েছিল তো। জি, জি। আমরা দেখলাম যে পরবর্তীতে অন্য দল যারা ছিল তারাও কিন্তু সংস্কারের কথা ভাবছিল। জি। তা আমার কথা, আপনি সংস্কারের কথা ভাবেন, হুম। কিন্তু আপনি যখন আমার উপর আমার মতামত নিয়ে করবেন, তখন আমাকে চাপানোর মানে কোনো আচ্ছা, অধিকার ডক্টর আলী আপনার হোসেনের নাই। কাছে এই বিষয়টা মন্তব্য, কিছু আবার আসলাম বিতর্কের হোসেন প্রশ্ন। আর কি নাম। আসলাম হোসেন, সরি। আচ্ছা, না বিতর্ক ঠিক না, আসলে যেটা আমি যথার্থ বলছি আমাদের মোহাম্মদ, যেটা যে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কি যে মানে আপনার সংস্কার তো আসলে একটা শব্দ আমাদের কাছে, হুম। কিন্তু এটার ব্যাপ্তি অনেক বড়, জি। ব্যাপ্তি অনেক বড়।
আপনি কি সংস্কার করতে চান? ধরেন আমরা এতগুলা সংস্কার কমিশন দেখলাম, সেই সংস্কার কমিশনের আবার তাদের হেডকে নিয়ে আরেকটা সংস্কার মানে মানে জাতীয় ঐক্যমত্য জাতীয় কমিশন কমিশন হলো। এখন আমি এই জন্যই বলতেছিলাম যে যেটা আমার কথাটা এবং দুজনের সাথে যেটা আমাদের যে জায়গাটা একমত, সেটা হচ্ছে যে আসলে আমরা জানি না তো যে আমরা কি করতে চাচ্ছি। হয়তো আমি আপনি যারা শিক্ষিত সমাজ যারা আছি তারা হয়তো এটা আমরা পড়ছি, তারা আমরা জানি, কিন্তু কতখানি মানুষ এই বাংলাদেশের ধরেন এই কত যে পার্সেন্ট মানে আপনার প্রায় মানে 13-14 কোটির কাছাকাছি ভোটার, হুম। তারা কতজন জানে? জি। এই জন্য এখানে যদি আজকে হার পক্ষে বা এটা রাজনৈতিক ভাবে যেমন আপনার বিএনপি বলছে, জামাত ইসলাম বলতে মানে 11 দলীয় জোট, এবং যার মধ্যে একটা দল তারা সিগনেচার করে নাই, কাজে বিএনপি তো সিগনেচার করে আসছে জুলাই সনদে, কাজে আমরা মনে করি যে জামাতও করেছে। জামাতও করেছে, কাজে যার কারণেই ধরেন এখানে যেহেতু NCP তারেক ছাড়া রহমান প্রায় বলছে সব দলই সবাই দল করেছে। করছে, হুম। কাজেই এখানে হয়তো একটা মানুষ হয়তো তারা হায়ের পক্ষে ভোটের জায়গায় যাবে, কিন্তু একটা জিনিস যখন আপনি টোটাল রিফর্ম করতে যাবেন, সংস্কার করতে যাবেন, তাহলে আপনি কি করতে চাচ্ছেন এটাই যদি আপনার না জানা থাকে, জি। এটা তো একটা ভিতরের প্রশ্ন প্রত্যেকের মধ্যে থেকে যায়। মানে আমাদের জায়গাটা দুইজনেরই আলোচনার মূল জায়গা কিন্তু এটাই, মানুষ যে আমি জানে কার না। পক্ষে হা দিলাম কার পক্ষে না দিচ্ছি, জি। এটাই আমি জানতে পারতেছি না জি। বেসিক্যালি এটা এই ব্যাপারটা। আচ্ছা, মোট ভোটারের সংখ্যা আপনি বলছিলেন, মোট ভোটার আমি হচ্ছে ঠিক একদম 12 জানি না। কোটি 77 লাখ 13 কোটি। 11,793 জন। হুম। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 6 কোটি 48 লাখ 25,361 জন, এবং নারী ভোটার প্রায় সমান 6 কোটি 28 লাখ 85,200 জন, মানে কাছাকাছি। এবং হিজড়া ভোটার আছেন 1,232 জন। তো আমরা একটু খোদাবক্ত ডাবলুর কাছে যেতে চাই। আচ্ছা, এই যে আমরা যে মানে হা না ভোট নিয়ে আলাপ করছিলাম, রিফর্মের প্রশ্নে হা না ভোট, এই বিষয়ে আপনার ঠাকুরগাঁর লোকজন কতটুকু জানে? তারা কি হায়ের পক্ষে না নায়ের পক্ষে, নাকি জানে না? মানে অত্যন্ত রাজনৈতিক সচেতন এবং রাজনৈতিক ভাবনা চিন্তা নিয়ে যারা চলে আর কি, তারা হ্যাঁ চায় কিছু কিছু ক্ষেত্রে, আবার নাও চায়। কিন্তু এই যে আমার মনে হয় যে এই হানা ভোটটা একসঙ্গে হওয়াটাই একটা মানে গুবলেট হয়ে গেছে আর কি। জি। আমার কাছে মনে হয় যে এই গণভোটটা আগে হওয়া দরকার ছিল, এবং গণভোটের যে বিষয়গুলো সেগুলোর প্রত্যেকটার অপশনের পিছনে হানা দেওয়া দরকার ছিল, যে কোন অপশনটাতে আমি হ্যাঁ চাই, কোন অপশনটাতে আমি না চাই, জি। সেইটা দিয়ে হ্যাঁ, সুজন গণভোটটা মাহমুদ সে যদি কথাই আগে বলছিল। হতো, তাহলে আমার মনে হয় যে আমার জনগণের জন্য একটা বাছাই করার একটা ভাবনা থাকতো। এই বিষয়টাই কেন যেন এলোমেলো হয়ে গেছে, যে এই জাতীয় নির্বাচনের সঙ্গে হানা ভোট, গণভোট দেওয়া, এটা কেমন হয়ে গেছে আর কি। আগে হওয়া দরকার ছিল। আর ঠাকুরগাঁওয়ের মানুষ হানা ভোটের বিষয়ে স্যার সর্বশেষ ইলেকশন গুলোতে হানা ভোটের পক্ষে, হার পক্ষে ইলেকশন মানে প্রচার করছেন আর কি। উনি প্রচার করছেন যে আমরা কি সংস্কার চাই কি চাই না, যদি সংস্কার চাই তাহলে হায়ের পক্ষে আমরা ভোট দিব, এবং কিভাবে সংস্কার বিষয়টা কি সেটা উনি দু একটা নির্বাচনী সভায় বলার চেষ্টা করেছিলেন, কিন্তু ডিটেলসলি কিন্তু উনিও বলেননি, এবং সাধারণ মানুষ ডিটেলস সবগুলো জানে না। হ্যাঁ, এই জন্য তবে যেহেতু স্যার বলছেন, সেহেতু হায়ের পক্ষে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলছেন আপনি? স্যার বলতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে ঠাকুরগাঁওতে সবাই ঠাকুর গেছে। ঠাকুর তার নির্বাচনী সভায় হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য কথা বলছেন আর কি। না ভাই, না, হ্যাঁ, খোদাবক্স ডাবলু হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরাসরি ছাত্র, এই জন্য উনি স্যার। স্যার বলে সম্বোধন করেছেন। ধন্যবাদ। জি, আমরা কি সোনিয়া হাবিব লাবণীকে পেতে পারি? নাইল ভাই, আমি বাবা, একটু যোগ করতে আচ্ছা, চাই, জি, সেটা হচ্ছে বলেন। আপনি জি বলছেন ভাইয়া। যে পরে মানে আমি না মানে গণভোট কিন্তু নির্বাচনের পরে, আগে বা ইয়ের পরে, এটার পক্ষে আমি না। আমার প্রস্তাবনা ছিল যে এটা নিয়ে আরো সুন্দরভাবে সরকার আরো সুন্দরভাবে এই কাজটা করতে পারতো, যেটা মানুষকে জানাইতে পারতো। আবার একই সাথে এখন প্রত্যেকটা প্রার্থী যে প্রচারণাটা চালাচ্ছেন, এটা কিন্তু অন্য সময় এই প্রচারণাটা চালাবে না। এই কারণে আমি এই ভোটের মানে এই সময়ে একসাথেই পক্ষে, কিন্তু এটা নিয়ে সরকার এরকম গুবলেট না পাকিয়ে, যে এতগুলো জিনিস আমাদের সামনে না দিয়ে এরা আরো স্পেসিফিক করতে পারতো, সেই জিনিসটা নাই। আচ্ছা, সোনিয়া হাবিব লাবণী, হা না ভোটের ব্যাপারে আপনার মুন্সিগঞ্জের মানুষের রিয়াকশন কি? আসলে এটি একটি গুরুত্বপূর্ণ কথা, যে হা না ভোট, এক কথায় একটি সিল দিতে হবে। ওই যে সুজন ভাই যেমন করে বললো যে 4টা প্রশ্নের আমার মতামত ভিন্ন থাকতে পারে, সেই ক্ষেত্রে আমার উত্তরটা কি একটা হবে, আবার না।
এটা নিয়ে একটি শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে একটি প্রশ্ন নিজের কাছে, এবং তারা মনে করে যে না, এটা আসলে সঠিক না। আর প্রান্তিক জনগোষ্ঠী আসলে না ভোটের ব্যাপারে তাদের কোনো মানে রিয়াকশন সেটা আমরা যেটা বলতেছি। রিয়াকশনই নেই যে আসলে এটা কি, আটা কি আর নাটা কি। তবে তারা ভাবে যে হাতে দিতে হবে কিনা সরকারের কোনো প্রচার নিয়ে। আর সরকারের প্রচারগুলো আমরা যেভাবে দেখেছি এটা অনেকটা হাস্যকর। একটা জায়গাতে একটা দাঁড়িয়ে হা ভোট না ভোট, আসলে এটা মানে আমাদের দেশের তো প্রান্তিক একটা জনগোষ্ঠী আছে, তাদের ভোটারদের যার প্রান্তে পৌঁছাতে হবে মেসেজটা। আসলে হা ভোটটা কেন দিব আর না ভোটটাই কেন দিব? তো এই যে হা ভোট আর না ভোট, মুন্সিগঞ্জের সার্বিক জনগোষ্ঠীর সাথে আমি কথা বলেছি, সবারই একটি কথা যে আসলে হা না ব্যাপারটা সরকার যতটা মনে করেছে সহজ, আসলে এই আমাদের জন্য ভোটারদের জন্য আরো সহজ করে দিতে পারতো। 4টি প্রশ্নের পাশাপাশি রাখা হতো। আমার যে প্রশ্নটা ভালো লাগে না আমি না দিব, আবার আমার প্রশ্নটা ভালো লেগেছে তা সরকারের সাথে আমি একমত পোষণ করতে পারি। কিন্তু 4টা জি, প্রশ্নের জি, উত্তর জি, যদি জি। একটা হয় জি তাহলে আসলে মানুষের ভিতরে জি জি, ওই যে 4টা অনেকটাই প্রশ্নের এটা একই নিয়ে উত্তর অনেক দিতে জেদ হচ্ছে, দেখা এটা দিয়েছে। হচ্ছে সীমাবদ্ধতা। ধন্যবাদ। আমরা রফিকুল ইসলামকে কে পেতে পারি? ফেনী রফিকুল ইসলাম, উনি কি আছেন আমাদের সাথে? রফিকুল ইসলাম, আচ্ছা। আর কেউ আছে? হারুন আনসারি কি আছেন? হারুন আনসারি, জি ফরিদপুর। জি আছে। আচ্ছা, আপনার এলাকায় মানে বৃহত্তর জি ফরিদপুরে এই যে হানা জি ভোট সংস্কারের জি প্রশ্নে যে ভোট হচ্ছে, এই ব্যাপারে জি। পাবলিকের ধারণা কি, রিয়াকশন কি, ওনারা কোন দিকে ঝোঁক বেশি মানুষের? আচ্ছা, ধন্যবাদ ভাই। আমাদের এই বৃহত্তর ফরিদপুরের ভিতরে মধ্যে আনা ভোটটা নিয়ে বেসিক্যালি আসলে শুরু থেকে কাজ করছে মানে সরকারের প্রশাসনের সাথে স্থানীয় ছাত্রদের যারা বৈষম্য ছাত্র আন্দোলন কিংবা এনসিপি এরা সরকারের বিভিন্ন ওই ক্যারাভান গাড়ি উদ্বোধন প্রচারণা আনুষ্ঠানিকতা হলেও মানে খুব বেশি তৎপরতা আসলে সেটা হয় নাই। আর হানা ভোটটা নিয়ে ওই যে যেমনটা বললেন যে সংসদ নির্বাচনটাই আসলে বেশি গুরুত্ব পাইছে। ইভেন এখানে যে বিএনপির যে প্রার্থীরা তারাও আসলে হানা মানে এই গণভোটটার প্রতি কিন্তু তাদের মানে কর্মীদের ভিতরে তেমন কোনো গুরুত্ব নাই, এবং বিএনপির অনেক আহ, নেতৃস্থানীয় যে কর্মী ছাত্র দল যুব দল তারা আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা গেছে যে না ভোটের পক্ষে তারা আসলে প্রচারণা চালিয়েছে। যদিও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ওই বক্তব্যের পরে তারা একটু থেমেছে, কিন্তু তারপরেও কিন্তু অনেক আসলে না ভোটের পক্ষে মানে কথা বলতে শোনা গেছে। আর এই সমস্যাটা প্রথম দিকে মানে না ভোটটা নিয়ে হানা ভোট নিয়ে এই গণভোটের নায়ের পক্ষে বিএনপির অবস্থানটা বিপরীতে গেছে জামাত ইসলামের হা ভোটের পক্ষে নেওয়ার কারণে। তো এখানে আসলে হানা ভোটটা আহ তরুণদের মাঝে হয়তো তারা কিছু দিবে, এটা আসলে পরিষ্কার না যে আসলে আমরা সুজন ভাই যে বলছেন যে আমরা কোন নিয়ে এটা আহ, করতে বেছে নিব। জি, ধন্যবাদ। ধন্যবাদ হারুন আমি সংযোজন করি ভাই, জি। ওই ফরিদপুরের যে মূল যে গোপালগঞ্জে ওইখানে আমরা যে সর্বশেষ খবরটা পাইলাম সেখানে আসলে ওই ভোটার উপস্থিতিরা কিন্তু ওরা বলছে যে 20 থেকে 25 ভাগ যদি ভোটার উপস্থিত হতে পারে তাহলে মানে তারা মানে অনেক বড় মনে করতেছে। মানে ওই আসনটায় তো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মানে হিন্দু মহাজোটের অ্যাডভোকেট গোবিন্দ পাড়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন আপনার স্বেচ্ছাসেবক দলের যে এস.এন. জিলানী। তিনি এর আগে তো আমরা শিকারও হলেন। তো মূল আসলে এখন সকাল এই দ্রুত ভিতরে গোপালগঞ্জের দিকে আসলে নির্বাচনটা কিরকম হবে কিংবা ওইখানে কোনো ইনসিডেন্ট ঘটে কিনা এটাই আসলে একটা সবার নজরে সেদিকে। জি, ওখানে আমরা- কোনো ইনসিডেন্ট ঘটার সম্ভাবনা আছে? গতকাল একটা ওই যে বলছিলাম যে ডিসি অফিস থেকে একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, একটা উদ্বেগ একটা আতঙ্ক কাজ করছে। মানে এর কারা ইনসিডেন্ট ঘটাইতে পারে? প্রার্থীদেরই এটা তো মানে এরাই নাকি না যারা বাধা দিতে চাচ্ছে তাদের মধ্য থেকেই? না, যারা ইনসিডেন্ট করার কাছে এখানে তো আসলে আওয়ামী লীগের নেতা কর্মীদের কিন্তু সব করা হচ্ছে। মানে আপনি তো জানেন যে এটা এলাকাটাই তো আসলে আওয়ামী লীগের অধ্যুষিত। জি, আমরা শেষ করব, তার আগে আপনাদের দুজনের কাছ থেকে ছোট শেষ মূল্যায়নটা জানতে চাচ্ছি। সুজন মাহমুদ প্রথমে বলবেন যে আসলে আজকে বিচ্ছিন্ন ছোটখাটো দু একটা ঘটনা ঘটছে, যে এরকম আশঙ্কা করেছিল এরকম বড় কোনো কিছু ঘটেনি। আগামীকাল দিনটা কেমন যাবে আপনার প্রত্যাশা কি? মর্নিং শোজ দ্য ডে, এটার হ্যাঁ, ভিত্তিতে মর্নিং যদি বলেন। শোটা ডে আসলে নির্বাচনের আগের দিন কিন্তু এই দিনটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে সবাই মনে হয় যে আগের রাতের পরীক্ষার আগের রাতের পড়াশোনাটা। তা আমার মনে হচ্ছে যে
আজকের দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যদিও এখন বিকেল হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তা এই সময় আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত তো ভালোই গেল, আপনার সাথে একমত হতে হয় যে কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় যেটা সারাদিন বিচ্ছিন্ন ঘটনা হলো খুব খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো ঘটেছে। টাকা, অনেক টাকার বিষয়গুলো সামনে এসেছে বিভিন্ন জায়গায়। তা আমি আবারও বলবো, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে বাহিনী, একটা সরকার, আসন বা একটা জেলায় যদি এত টাকা যায়, হ্যাঁ। তাহলে সারা দেশে কি পরিমাণ টাকার ছড়াছড়ি ছড়াছড়ি হতে পারে, এটা ছড়াছড়ি একটা হতে শঙ্কার পারে। কারণ বটে। হতে পারে। সেজন্য সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সদস্যরা, এমনকি ভোটার, সবার উদ্দেশ্যে আমাদের আহ্বান যে অ্যাটলিস্ট 17 বছর পর যেই আহ, আমাদের নিজেদের অধিকার প্রয়োগের একটা সুযোগ আমরা পাচ্ছি, এই সুযোগটা আমরা সামান্য কিছু টাকার বিনিময়ে যেন অন্য কারোর কাছে বিক্রি না করি। একই সাথে আমরা এটা বলতে চাই, আর আশঙ্কার জায়গাটা হচ্ছে, আপনি জানেন যে টাকার কাছে সব হার মানে, জি। মাত্র 2000 টাকা দিয়ে মানুষ মার্ডার করে নেওয়া যায়। এই সময়ে মানুষের যেহেতু 24-এর পরবর্তীতে ব্যবসা বাণিজ্যে অনেক সমস্যা আছে, অর্থনৈতিক অবস্থা মন্দা, সেই জায়গাতে মানুষের কাছে 1000-2000 টাকা অনেক কিছু। না, তা এই যে সুতরাং কয়েকদিন আগে যে আদালতে সাবেক সেনাপ্রধান যে স্টেটমেন্ট দিলেন যে র্যাবের মতো একটা প্রতিষ্ঠানে 10,000 টাকার জন্য মানুষ খুন মানুষ করেছে, আপনি কি মানে ভয়ঙ্কর খুবই তথ্য। ভয়ঙ্কর। তা সুতরাং এই 10,000 উনি তো টাকা না জেনেই কথা না বলেন। জেনে বলেননি। সাবেক সেনাপ্রধান না 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 জেনে বলেননি। আপনি মোহাম্মদপুরের একটা ঘটনা দেখেছেন যে এখানে 2000 টাকার জন্য মার্ডার করেছেন। তা সেখানে আমার কাছে যেটা মনে হয় যে টাকা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা এই টাকার কাছে সাধারণ ভোটারদের কাছেও রিকোয়েস্ট থাকবে, ভাই আপনাদের একটা ভোটে অনেক পরিবর্তন হতে পারে, যেটা আপনি সারা জীবন ভুগবেন। এর আগে 17 বছর ভুগছেন তার শুধু একটা ভোটের কারণে, একটা সিলের কারণে। এবার সিল মারার সুযোগ এসেছে, আপনারা অবশ্যই বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে আপোষহীন থাকবেন। বাংলাদেশে আপনি যেখানে ভালো মনে করবেন সেখানেই ভোট দিবেন, কিন্তু যদি কেউ টাকা নিয়ে আসতে চায়, যদি কেউ আপনার থেকে জোর করে ভোট নিতে চায়, সেক্ষেত্রে আপনি সবার আগে প্রতিহত করবেন। প্রতিহত করবেন। জি, ধন্যবাদ। আপনার মন্তব্য জানতে চাচ্ছি, আপনার কি মনে হচ্ছে কালকে কি আমরা উৎসব মুখর একটা নির্বাচন পাবো কিনা, জাতি পাবে কিনা? আমি তো সেই প্রত্যাশা রাখতেই চাই, কারণ যেটা আসলে আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটা দিন। আজকে 18 বছর পরে আমরা ভোট দিতে যাব। প্রত্যেকটা মানুষ সেই উৎসাহ নিয়ে বসে আছে। এখান ঢাকা শহর থেকে চলে গেছে, নিজ নিজ এলাকায় চলে গেছে। প্রত্যেকেরই আকাঙ্ক্ষা কিন্তু আসলে একটা উৎসব মুখর পরিবেশে সুন্দরভাবে আমরা ভোটটা দিতে চাই। কিন্তু আমার প্রত্যাশা একেবারেই শতভাগ আপনি যেটা বলছেন সেটাই আমার প্রত্যাশা। বাট সেখানে হয়তো কিছু ঘাটতি হতে পারে, যেটা আসলে মোহাম্মদ খুব ক্লিয়ারলি বলছে, যে আমিও ঠিক একইভাবে প্রত্যেকটা ভোটারকে আমার এই অনুরোধ রাখবো যে আপনার ভোটটা আপনার মতো করে দেন। কারণ হইতেছে কি, যে অ্যাকচুয়ালি পরবর্তী সরকার, কারণ এই নির্বাচনটা কিন্তু আমরা বলতে পারি গণতন্ত্র পুনরুদ্ধার, মানে সঠিকভাবে আবার দেশটাকে পরিচালনার যে পথ, এখন সেই পথটা করতে গেলে যে আসলে যে জনগণ যে তার কাছ থেকেই আসতে হবে, সেই মতামতটা আসতে হবে। আপনি যাকে পছন্দ করেন তাকে দেন, এবং এই পছন্দ করাটার ক্ষেত্রে যেন কেউ ব্যত্যয় তৈরি না করতে পারে, কারো দ্বারা যেন এটা যেন আপনার মানে কোনোভাবেই ব্যাহত না হতে পারে। এটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা যারা এই সমস্ত কাজের সাথে নিয়োজিত তাদের, কারণ মাত্র আর 12 ঘন্টা বাকি আছে। কাজে উনি যেটা বললেন একেবারে পরীক্ষার আগে রাতের মতো আমাদের আজকের অবস্থা। কাজে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কিন্তু খুবই সচেতন ভাবে থাকতে হবে, এবং আমি বিশ্বাস করি মানে জনগণের শক্তির উপরে কোনো শক্তি নেই। দ্যাট ইজ রিয়েলিটি। মানুষ যদি ভোট সেন্টারে যায়, সে যদি তার পছন্দের মতো প্রার্থীকে ভোট দিতে চায়, এটা কেউ ঠেকাতে পারবে না, কোনো কিছুই তাকে পরাস্ত করতে পারবে না, যেটা এই আমাদের এই বয়সে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু আমরা দেখেছি। এই জন্য আমি যেটা সবার প্রতি উদাত্ত আহ্বান রাখবো, যারা আইন শৃঙ্খলা সাথে আছেন, যারা প্রশাসনের সাথে আছেন, যারা নির্বাচন কমিশনের সাথে আছেন, তারাই যেন মানুষকে তার যাকে চয়েস করতে চাই তাকে সেই চয়েস করার সুযোগটা দিক। এবং সর্বশেষ আমার যে মানে কথাটা সেটা আমি বলতে চাই, যে জনগণের রায়ে যিনি দায়িত্ব পাবেন তিনি এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেটাই আমাদের প্রত্যাশা। কারণ আমাদের সেই দিনটা আর আগামীকাল ভোট, হয়তো আগামী পরশু দিনের মধ্যেই আমরা জানতে পারবো কারা এই দেশ চালাবে। কাজে এই দেশের মালিক যে জনগণ, সেই জনগণে যেন তার মালিকানা ফিরে পায়, এটাই আমার প্রত্যাশা। এবং সেই রকমের যা কিছু প্রয়োজন, এটা সবাই যার জায়গা থেকে তারা যেন সেই কাজটুকু করে, তাহলেই আজকে যে আমাদের কাঙ্ক্ষিত যে দীর্ঘদিনের অপেক্ষা, তাহলে সেই অপেক্ষার সঠিক মূল্যায়ন হবে এবং সঠিক যাত্রাপথে আমরা আবার যেতে পারবো। কাজে এটাই আমার আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে
সেটাই আমার ব্যক্তিগত, এবং আমার বিশ্বাস শুধু এটা আমার ব্যক্তিগত না, প্রত্যেকটা মানুষের এবং জাতিরও একই প্রত্যাশা। জি, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আসলাম হোসেন এবং সুজন মাহমুদ, এবং একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমাদের সহকর্মীবৃন্দ যারা অনলাইনে যুক্ত ছিলেন, খোদাবক্স ডাবলু, সোনিয়া হাবিব লাবনী, হারুন আনসারি সহ অন্যান্য যারা যুক্ত ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যে আলোচনা শুনলেন তার মূল সুর হচ্ছে আগামীকাল একটা উৎসব মুখর নির্বাচন হবে, যেটার জন্য এই জাতি প্রায় 17 বছর ধরে অপেক্ষা করতেছে। এটার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র চক্রান্ত চললেও, বিচ্ছিন্ন কিছু দুর্ঘটনা ঘটনা, অর্থ লেনদেনের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পরিস্থিতি সারা দেশে মোটামুটি শান্তিপূর্ণ রয়েছে। এবং আগামীকাল বিপুল সংখ্যক মানুষ তার স্ব ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী 5 বছর এই দেশটা কিভাবে চলবে তা ঠিক করবেন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে শীঘ্রই আবার আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।